তো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই অনেক লোক আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ সূর্যগ্রহণ হচ্ছে। এরপর আমরা একটি ম্যানেজারকে দেখতে পাই, সে তার আইডলদেরকে ডাকছে, কারণ আজকে তাদের ফার্স্ট রেডিও ইন্টারভিউ, কারণ এরা ইন্ডাস্ট্রিতে সবেমাত্র সাকসেস পেতে শুরু করেছে। এবং এরই মধ্যে আমাদের ড্রামার মেন লিডকে দেখানো হয়, যার নাম সিওনজি, যে ইন্টারভিউর জন্য খুব এক্সাইটেড ছিল। এরপর তারা যখন সবাই ইন্টারভিউর জন্য স্টেশনের ভেতরে আসে, তখন সিওনজায়ের বন্ধু ফেভারিট আইডলকে দেখতে পায়, যে আসলে অনেক সুন্দর ছিল। যে আইডলের কাছে অটোগ্রাফ নিতে গেলে অন্যরা মানা করে যে এইভাবে অটোগ্রাফ নেওয়া যায় না, কিন্তু মেয়েটা সবাইকে মানা করে যে না, ও যেহেতু আমার ফ্যান তাহলে আমি অটোগ্রাফ দেব ওকে। মেয়েটি তখন সঞ্জয়ের বন্ধুর পিঠেতে অটোগ্রাফ দেয়, যার জন্য সঞ্জয়ের বন্ধু তো অনেক খুশি। এদিকে হসপিটালের বেডে শুয়ে থাকা আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমাদের ফিমেল লিডের নাম ইনসল। ইনসল আর কোনোদিন চলতে পারবে না। ইনসলের মা ইনসলকে কথা বলানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ইনসল কথা বলছে না। পাশে থাকা রেডিওতে সঞ্জয়ের গ্রুপের ব্যাপারে বলছে। ভুল করে ইনসলের মা ইনসলের ভুল নখ কেটে দেয়, যার ফলে ব্লিডিং হচ্ছিল, কিন্তু ইনসলের যেন কোনো ফিলিংসই নেই, যেন একটা জীবন্ত লাশ বেডের ওপরে পড়ে আছে। ইনসলের মা ইনসলের এই অবস্থা দেখে খুব কাঁদতে থাকে। তারপর সে বলে যে আমি মেডিসিন আনতে যাচ্ছি, এবং তাড়াতাড়ি যেতে গিয়ে তার হাত থেকে একটা বাস পড়ে যায়, যার জন্য মেঝেতে কাঁচ ভর্তি হয়ে যায়। ইনসলের মা বলে আমি এক্ষুনি কাউকে নিয়ে আসছি পরিষ্কার করার জন্য। এই বলে ইনসলের মা সেখান থেকে চলে যায়, এবং ইনসল মেঝে থেকে একটা কাঁচের টুকরো কুড়িয়ে নেয় এবং হাতে নিয়ে জোরে চিপতে থাকে। দেখে বোঝা যাচ্ছে ইনসল নিজেকে শেষ করতে চায়। ফাইনালি আমাদের মেন লিডকে দেখানো হয়, যে রেডিও স্টেশনের ভেতরে বসে আছে এবং সঙ্গে তার বাকি মেম্বাররাও বসে আছে, এবং এক এক করে পাবলিকদেরকে ফোন করা হচ্ছে এবং তাদের ওপিনিয়ন নেওয়া হচ্ছে। সব মেম্বারদের যখন কথা বলা হয়ে যায়, তখন এবার একটা কল লাগানো হয়, যেটা সঞ্জয়কে দেওয়া হয়, এবং কলটা আর কোথাও নয়, ইনসলের মোবাইলের সঙ্গে কানেক্ট করা হয়। প্রথমে তো অনেকক্ষণ ধরে ইনসল ফোন রিসিভ করে না, কিন্তু পাশের বেডে থাকা আন্টি যখন বলে তখন সে রিসিভ করে। ফোন রিসিভ হতে সিওনজয় তার ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু ইনসল বলে আমি তোমাকে জানি না, যেটা শুনে সিওনজয় চুপ হয়ে যায়। সঞ্জয়ের বন্ধু তখন বলে যে আপনি তো আমাদের ব্যান্ডের নাম জানেন, কিছুদিন আগেই আমরা ডেবিউট হয়েছি। কিন্তু ইনসল বলে না, আমি আপনাদের একদমই জানি না। ইনসল ফোনটা রাখতেই যাবে, তখন হোস্ট কথা ঘোরানোর জন্য বলে যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, এবং আমি এইচকে রেডিও স্টেশন থেকে কথা বলছি, যাকে এখন পুরো কোরিয়া শুনছে, এবং আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনি একটি লাকি বিজেতা। আপনি একজোড়া লেটেস্ট মডেল জুতো জিতেছেন, যেটা পরে আপনি বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারবেন। যেটা শুনে ইনসলের তো প্রচন্ড রাগ ধরে, কারণ তার তো পাই নেই, তাহলে সে জুতো নিয়ে করবেটা কি। ইনসল বলে দেখুন, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, আমার কিছুই চায় না। হোস্ট তখন বলে যে ঠিক আছে, আমরা তাহলে আপনাকে বাইসাইকেল গিফট করব। যেটা শুনে ইনসলের রাগ তো আরো বেড়ে যায়। ইনসল তখন চিৎকার করে বলে যে আমার সঙ্গে কি মজা করছো তোমরা? আমার যখন কিছু চায় না আমি বলছি, তাহলে তোমরা কেন এরকম করছো আমার সাথে? ওয়েদার তোমাদের মতো মানুষের জন্য ভালো হতে পারে, কিন্তু আমার মতো মানুষ যারা আর কোনোদিন চলতে পারবে না তাদের জন্য ভালো নয়। কিন্তু এতে তোমাদের কি? তোমরা তো যখন তখন যাকে তাকে ফোন করে ডিস্টার্বই করতে পারো শুধু টাইম পাস করার জন্য, কিন্তু অন্যরা কি সিচুয়েশনে আছে সেটা বোঝো না। তোমরা এটাও জানো না যে তোমাদের এই ফালতু কথার জন্য কিছু মানুষ হার্ট হতে পারে। এই জীবন তোমাদের জন্য হয়তো ভালো হতে পারে, কিন্তু আমার জন্য নয়, এবং আমি নিজে বাঁচতে পর্যন্ত চাই না। তাই আমাকে ফোন করা বন্ধ করো, আর দ্বিতীয়বার যদি ফোন করো তাহলে তোমাদের স্টেশনে গিয়ে আমি আগুন লাগিয়ে দেবো। ইনসল তার কথা শেষ করে ফোনটাকে মেঝেতে আছাড় মেরে দেয়। ইনসলের এরকম কথা শুনে রেডিও স্টেশনের সবাই অবাক, যে এ এত রেগে আছে কেন। সঞ্জয়কে সবাই বলে যে ফোনটা কেটে দাও, কিন্তু সঞ্জয় সেটা করে না। সঞ্জু ইনসলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সঞ্জু তখন বলে যে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ইনসল তখন বলে না, আমি কিছু শুনতে চাই না। ইনসল তখন তার মাকে ডাকতে থাকে, মা তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, এই ফোনটাকে কাটো। সঞ্জয় যখনই বলে থ্যাঙ্কস বেঁচে থাকার জন্য, এই কথা শুনে ইনসল চুপ হয়ে যায়। সঞ্জয় বলে যে তোমার কাছের মানুষরা যারা তোমাকে ভালোবাসে তারা গ্রেটফুল যে তুমি তাদের সঙ্গে আছো, তাই তোমাকে তোমার লাইফটা তোমার
কাছের মানুষের সঙ্গে এনজয় করা উচিত, কারণ আজকের দিনটা খুব সুন্দর। এই কথা শুনে ইনসল সেই টুলটার দিকে তাকিয়ে থাকে যেটাতে তার মা কিছুক্ষণ আগে বসেছিল, এবং সে ভাবতে থাকে যে তার মা কত কষ্ট করছে তার জন্য। এই কথা ভেবে সে কাঁদতে শুরু করে দেয়। সঞ্জয় বলে যে কালকে বৃষ্টি হবে, বৃষ্টি পর্যন্ত থেকে যাও, এবং কালকের পর আবার যখন বৃষ্টি হবে তখন পর্যন্ত না হয় বেঁচে থেকো। কে জানে, তোমার লাইফটা হয়তো তোমাকে ভালো লাগতে শুরু হতে পারে। প্রবলেম তো সবার লাইফেই আছে, কিন্তু সেটা ফেস করার দায়িত্বটাও আমাদেরই। এই জন্য নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য বেঁচে থাকো। যেটা শুনে ইনসল অনেক কাঁদতে থাকে। তার মা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন কাঁদছিস, কিন্তু সে থামে না। আসলে ইনসল প্রথমে মারা যেতে চেয়েছিল, কিন্তু সঞ্জয়ের কথায় তাকে যেন একটা নতুন আশা দেখিয়েছে। বেঁচে থাকার সে যেন একটা নতুন মানে খুঁজে পেয়েছে। এরপর স্টোরি কিছু বছর পরে শিফট হয়। গল্প চলে যায় 2022 31শে ডিসেম্বর। এখানে ইনসলের রুমকে দেখানো হয়, যেটা পুরো সঞ্জয়ের ছবিতে ভরা। দেখে বোঝা যাচ্ছে সঞ্জু অনেক বড় স্টার হয়ে গেছে এবং ইনসল তার খুব বড় ফ্যান। আসলে সঞ্জয় যখন থেকে ইনসলকে মোটিভেট করেছে তখন থেকেই সে তার লাইফ চেঞ্জ করতে পেরেছে। যাই হোক, এখানে আমরা ইনসলের গ্র্যান্ডমাকে দেখতে পাই যার মেন্টাল হেলথ ভালো ছিল না। ইনসল যখন ঘুমাচ্ছিল তখন তার লিপস্টিক নিয়ে সে তার নিজের মুখ এবং ইনসলের মুখ খারাপ করে ফেলে। অ্যালার্ম বাজতেই ইনসল ঘুম থেকে উঠেই প্রথমে তার ফোন চেক করে, কারণ সে জবের জন্য অ্যাপ্লাই করেছে, এখনো কোনো রিপ্লাই আসেনি। ইনসল তার গ্র্যান্ডমাকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ফেসেতে কি বানিয়ে রেখেছো এটা। ইনসলের গ্র্যান্ডমা তখন বলে যে আমার গ্র্যান্ডডটার অনেক প্রিটি। গ্র্যান্ডফাদারের মুখ থেকে ইনসল প্রশংসা শুনে তো খুব খুশি হয়ে যায়, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে তার গ্র্যান্ডমা তার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হাতে পড়ে আছে। তখন সে সেটা তার গ্র্যান্ডমায়ের কাছ থেকে কেড়ে নিতে চায়, কিন্তু গ্র্যান্ডমা কিছুতেই দিতে চায় না। আসলে এই ঘড়িটা সঞ্জয়ের, যেটা সে অনেক দাম দিয়ে কিনেছে। এখানে আমরা ইনসলের ভাইকে দেখতে পাই যে সারা রাত কাজ করে সবে বাড়ি ফিরেছে, যাকে ইনসল রিকোয়েস্ট করে যে প্লিজ গ্র্যান্ডমায়ের কাছ থেকে ওয়াচটা নিয়ে নেই, কিন্তু তার ভাই রাজি হয় না। তারপর ইনসল তার মাকে বলে যে মা প্লিজ গ্র্যান্ডমায়ের কাছ থেকে ঘড়িটা ফেরত নিয়ে নাও, ওটাতে যদি একটাও দাগ লাগে তাহলে আমার হার্ট ভেঙে যাবে, ওটা অনেক দামি আমার কাছে। যাই হোক, যেভাবে হোক ইনসলের মা তার কাছ থেকে ঘড়িটা নিয়ে নেয় এবং ইনসলকে ফেরত দিয়ে দেয়। কিন্তু যখন ইনসলের মা ঘড়িটার দাম শোনেন যে ঘড়িটার দাম $3000, তার মা তো খুব রেগে যায় ইনসলের ওপরে যে একটা সাধারণ ঘড়ি এত টাকা দাম দিয়ে কেন সে কিনেছে। সত্যি তুই সঞ্জয়ের পেছনে পুরো পাগল হয়ে গেছিস। তা আজকেই আছে না তোর সঞ্জয়ের কনসার্ট? তখন ইনসল বলে যে হ্যাঁ মা, আজকেই আছে সঞ্জয়ের কনসার্ট, তাই তো আজকে আমি এত খুশি। প্রথমবারের মতো আমি সঞ্জয়কে সামনে থেকে দেখব, কারণ পুরো 5 বছর পর সে এই প্রথম লাইভ কনসার্ট করবে। তো এখানেই এই সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয় যে একজন ফেমাস কে-পপ স্টার হয়ে গেছে এবং সে একজন অ্যাক্টরও। সঞ্জয় কনসার্টের জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই সেখানে একটি লোক আসে এবং বলে যে তুমি কেন মুভির জন্য মানা করে দিয়েছো? আমি তো বলেছি এই মুভিটা হয়ে যাওয়ার পর তোমাকে একটা লম্বা ছুটিতে পাঠিয়ে দেবো। সঞ্জয় তখন তাকে বলে যে আমার ব্রেক চাই না, আমার রিটায়ার্ড চাই, সেটা তো তোমাকে প্রথমেই আমি বলেছি, আমি আর বেশি দিন স্টার হয়ে থাকতে চাই না। তখন সেই লোকটা রেগে যায় এবং বলে যে বাইরে গিয়ে একবার দেখো তো তোমার ফ্যানেরা তোমার জন্য কিরকম ভাবে ওয়েট করছে। এসব ছেড়ে তুমি এখন রিটায়ার হতে চাও, পরে তুমি আফসোস করবে। সঞ্জয় বলে না, আমি একদমই পস্তাবো না। এদিকে আবার আমরা ইনসলকে দেখতে পাই যে একজন এডিটর এবং তার ক্লায়েন্টের ভিডিও এডিট করে দিচ্ছে। ক্লায়েন্টটা আবার অ্যাস্ট্রোলজিস্ট, যে তার ভিডিওতে বলছে যে আমাদের বডি থেকে তো আত্মা চলে যায়, কিন্তু আত্মার সবকিছু মনে থাকে, আর আত্মা যদি ব্রিজটা ক্রস করে তাহলে তার সব মেমোরি ইরেজ হয়ে যায়। ইনসল তো তার ক্লায়েন্টের কথা শুনে প্রচুর হাসে, কিন্তু পরে সে তাড়াতাড়ি ভিডিও এডিট করে তার কাজ শেষ করে দেয়। এরপর ইনসল কনসার্টে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং ব্যাগে জিনিসপত্র নিয়ে নেয়, যেমন ক্যান্ডিজ, টিকিট এবং একটি হেয়ার ব্যান্ড, যাতে লেখা ছিল লেটস কিডন্যাপ সঞ্জয় অ্যান্ড রান। তারপর সে সঞ্জয় পোস্টারের দিকে তাকিয়ে বলে যে তুমি শুধু ওয়েট করো, আমি আসছি। এরপর আমরা ইনসলকে তার বন্ধুর গাড়িতে দেখি
দেখি যার নাম ছিল হেনজি, এবং এখানেও ইনশাল অনেক এক্সাইটেড ছিল। হেনজু বলে যে তুই সত্যি এত খুশি সঞ্জয়কে দেখার জন্য? ইনশাল বলে যে হ্যাঁ, আমি অনেক খুশি, প্রথমবার আমি সঞ্জয়কে সামনে থেকে দেখবো। আর থ্যাংক ইউ ইয়ার, তুই আমার জন্য সময় বার করে এসেছিস। আমি জানি তুই খুব বিজি, তাও তুই আমার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এসেছিস। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জু থ্যাংক ইউ বলে তাকে একটা স্কুল অ্যালবাম দেয়। নামটা পড়ে ইনশাল অনেক খুশি হয়ে যায়, কারণ সেটা সঞ্জয়ের স্কুল ছিল। তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে সঞ্জয়ের ছবি দেখে। সঞ্জয় বলে এটা আমি আমার জুনিয়রের ভাইয়ের থেকে নিয়েছি। চল থেকে জোরে জোরে থ্যাংক ইউ বলতে থাকে। ইমশাল বলে যে কি অদ্ভুত ব্যাপার, সঞ্জয় আমারই সামনের স্কুলে পড়তো অথচ আমি তাকে কখনোই দেখিনি। তখন হেনজে বলে তুই অন্য কাকে কিভাবে দেখবি যখন তোর অলরেডি একটা ক্রাশ ছিল? তখন ইনশাল বলে যে কে? তারপর সে নিজেই বলে যে ও সে। ইনশাল বলে যে এতে কি তারও ছবি আছে? তখন হঞ্জু বলে না, তার ছবি নেই। তোর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার বন্ধুদের সঙ্গে কিছু একটা স্ক্যান্ডেল হয়ে গেছিল এবং তাকে স্কুল থেকে বার করে দিয়েছে। প্রথমে একটু চুপচাপ বসে থাকে এবং তারপর বলে আমি কি এই ছবিটাকে কেটে নিতে পারি? তখন হঞ্জু বলে হ্যাঁ হ্যাঁ, এটা এখন তোর, তুই যা খুশি করতে পারিস। পর এখানে এই সিন কাট হয়ে যায়। এরপর আমরা কনসার্টের সেই জায়গাটা দেখতে পাই যেখানে সবাই অনেক খুশি, সবাই তাদের আইডলদের পোস্টারের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। মানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেখানে তাদের আইডলদের ফটো লাগানো ছিল। ইনশাল তো এখানে এসে অনেক খুশি, সে ঘুরে ঘুরে তার আইডলের ফটো দেখছে এবং তখনই সেখানে তার আর একটা বন্ধু আসে যার সঙ্গে সে কনসার্ট দেখবে। এরপর তারা দুজনে প্রথমে টিকিটের ফটো নেয় এবং তারপর সঞ্জয়ের সঙ্গে তারা ছবি তুলতে থাকে। ঠিক তখনই সেখানে কিছু মেয়ের কথা বলার শব্দ শুনতে পায় যারা সঞ্জয়ের বদলে অন্য গ্রুপের ফ্যান, যেন শিবঞ্জিকে উল্টো পাল্টা কথা বলছে কি এই সঞ্জয়ের জন্য অন্য মেম্বারদের কিভাবে প্রবলেমে পড়তে হয়। তারা বলে শুনলাম সঞ্জয় নাকি ব্যান্ড ছেড়ে যাচ্ছে। বলে তো এসব কথা শুনে খুব রাগ ধরে। তারপর সে বলে যে সঞ্জয় কখনো তার ফ্যানেদেরকে ছেড়ে যাবে না, এসব শুধু একটা রুমার আর কিছু নয়। সে তার বন্ধুর সঙ্গে কথা বলছে, ঠিক তখনই তার ইন্টারভিউর জন্য ফোন আসে যার জন্য সে কতদিন ধরে অপেক্ষা করছিল। প্রবলেমটা হচ্ছে তাকে এক্ষুনি ইন্টারভিউর জন্য যেতে হবে। সে তার বন্ধুকে বলে যে তুই যা গিয়ে লাইনে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বন্ধু বলে যে তোকে কি যেতেই হবে, একটু পরেই কিন্তু কনসার্ট শুরু হয়ে যাবে। ইমশাল বলে যে চিন্তা করিস না, আমি এক্ষুনি চলে আসবো, এসে তারপর দুজনে একসঙ্গে ভেতরে যাব। এরপর আমরা শিবঞ্জকে দেখি যে মেকআপ রুমে এসেছে রেডি হতে, কিন্তু তার দিকে বাকি মেম্বাররা কেমন একটা চাহনিতে তাকিয়ে আছে। এর মধ্যে তো একজন প্রচন্ড রেগেছিল, কিন্তু আপাতত এখন কেউ কারোর সঙ্গে কথা বলছে না। এরপর ইমশন ইন্টারভিউ দিতে এসে যায় এবং সেখানে এসে সবকিছু দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে যখন দেখে যে সেখানে কোনো লিফট নেই, শুধু সিঁড়ি আছে, যেটা দেখে সে খুব আপসেট হয়ে যায়। সেখানে একটা লোক এসে বলে যে আমি আপনার কি রকম হেল্প করতে পারি? ইমশন বলে যে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তুমি তো লোকটা খুব খুশি হয়ে যায়, কিন্তু যখনই তার পায়ের দিকে চোখ যায় তখন সে অবাক হয়ে যায়। ইমশন আপসেট হয়ে বাইরে বেরিয়ে আসছে এবং তার মনে পড়ছে সে কিভাবে রিজেক্ট হয়েছে। ইনসালকে বলা হয় যে এখানে কোনো এলিভেটর নেই, তাই সিঁড়ি থেকে নিয়ে কাজ করতে হবে। আর ইনসালের পক্ষে এটা সম্ভব নয়, তাই তাকে এই জবটা দেওয়া যাবে না। ইনসাল নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে একটা জিনিস খারাপ হয়েছে তো কি হয়েছে, আমি আবার অন্য জব পেয়ে যাব। আর আজকের দিনটা তো আমার কাছে সব থেকে ভালো, কারণ আমি শিওনজের কনসার্ট দেখবো। তারপর আমরা ইনসালকে দেখি সে বাসে বসে আছে, কিন্তু আজ খুব ট্রাফিক জ্যাম কনসার্টের জন্য, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এদিকে তার বন্ধু বারবার তাকে মেসেজ করছে যে তাড়াতাড়ি আয়, কনসার্ট শুরু হয়ে যাবে, কিন্তু তার কিছুই করার নেই কারণ প্রচুর ট্রাফিক জ্যাম আজ। ফাইনালি সে যখন সেখানে পৌঁছায় গিয়ে দেখে যে সব দরজা বন্ধ হয়ে গেছে। এটা দেখে ইমসল খুব আপসেট হয়ে যায়। তারপর ইমসল সেখানে একটি স্টাফ গার্লকে দেখতে পায় যাকে দেখে তার আশা ফিরে আসে। সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে ভেতরে যেতে দেয়, কিন্তু স্টাফ গার্ল কিছুতেই রাজি হয় না। তারপর ইমসল অনেক নাটক করে, অনেক বাহানা করে এবং শেষে বলে যে আমার এখানে খুব ঠান্ডা লাগছে, আমি খুব অসুস্থ, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, প্লিজ আমাকে ভেতরে যেতে দাও। অনেক রিকোয়েস্ট করাতে মেয়েটি তাকে যেতে দিতে রাজি হয়। ঠিক আছে, তুমি তোমার টিকিট দাও, আমি তোমাকে ভেতরে যেতে দিচ্ছি। কিন্তু যখনই ইনশাল টিকিট বার করতে যায় দেখে যে তার ব্যাগে টিকিট নেই, কারণ সে বাসেই ফেলে দিয়ে এসেছে। এত কিছু করার পরেও ইমসলের সুযোগ হলো না শিয়ঞ্জুকে দেখার। এরপর আমরা স্টেডিয়ামের ভেতরে দেখি যেখানে সব আইডলরা চলে এসেছে এবং কনসার্ট শুরু হয়ে গেছে। শিয়ঞ্জু যখনই গান শুরু
শুরু করে তখনই সবাই চিৎকার করতে শুরু করে। আসলে তাদের আইডলকে দেখে তারা খুব খুশি। এদিকে ইমসলও কিন্তু হার মানেনি, সে বাইরে বসে কনসার্টের আনন্দ নিতে থাকে। সে বাইরে থেকেই সঞ্জয়ের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে থাকে। সে বাইরে থেকেই সঞ্জুর গলা শুনে অনেক খুশি। এরপর সঞ্জু তার সোলো পারফরমেন্স দেয়, বলে যে এই গানটা আমি তোমাদের শোনাতে চাই, আমার প্রথম সোলো গান। ইমসল তখন বাইরে থেকে শুনতে পেয়ে বলে এই গানটা তো প্লে লিস্টে নেই, কিন্তু এত সুন্দর গান শুনে সে খুব খুশি হয়ে যায় এবং ইমসল এইভাবে পুরো কনসার্টটাকে বাইরে থেকেই না দেখেই এনজয় করে। তারপর আমরা দেখি কনসার্ট শেষ হয়ে গেছে এবং সবাই বাইরে বেরিয়ে আসছে, কিন্তু ইমসল এখনো তার স্বপ্নেতেই হারিয়ে আছে সঞ্জয়ের গলার আওয়াজ শোনার পর। ঠিক তখনই সেখানে স্নোফলও শুরু হয়ে যায়। সে স্নোফলকে এনজয় করতে থাকে। এটা বলতে বলতে কি সঞ্জয় হয়তো এই স্নোফলকে এনজয় করছে। ইমসল যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন একটা লোক এসে তাকে ধাক্কা মারে। লোকটা তো কি দেখায় না, কিন্তু তার ফোনটা যাতে ভেঙে যায়, তার মানে সে আর কাউকে ফোন করতে পারবে না। এদিকে সঞ্জু জামা চেঞ্জ করতে যখন ভেতরে আসে তখন তাদের মধ্যে থাকা একজন মেম্বার তার গলার কোলার ধরে, বলে তুই কিভাবে ব্যান্ড ছেড়ে দিতে পারিস, আমাদের কথা তুই একবারও ভাববি না, শুধু নিজেরটাই ভাববি। তখন সঞ্জু বলে এখন আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তাই প্লিজ আমাকে একা ছাড়। বাই দ্য ওয়ে এখনো কিন্তু বলা হয়নি যে সঞ্জয় কেন তার গ্রুপ ছাড়তে চায়। ওয়েল আমাদের ইমসলকে দেখানো হয় যে চেয়ারে বসে বাস স্টপের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎই তার চেয়ার কাজ করা বন্ধ করে দেয় ও যার জন্য সে সেখান থেকে নড়তেও পারবে না। সে বসে বসে ভাবতে থাকে যে সকাল থেকে তার কতগুলো কাজ খারাপ হয়েছে। প্রথমে সে কনসার্ট ছেড়ে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার ইন্টারভিউ হয় না। তারপর তার বাসের মধ্যে টিকিট পড়ে যায় যার জন্য সে কনসার্ট দেখতে পারলো না। ফেরার সময় তার ফোনটাও ভেঙে গেল এবং এখন চেয়ারটাও বন্ধ হয়ে গেল। সে ভাবতে থাকে যে আমার সাথে এতগুলো খারাপ কাজ আজ কেন হচ্ছে। এসব ভেবে সে কাঁদতে শুরু করে দেয়। যে নিজে নিজে বলতে থাকে যে আমি এত আনলাকি কেন। কাঁদতে কাঁদতে যখন অনেকটা সময় চলে যায় তখন সেখানে একটা গাড়ি আসে, যার ভেতর থেকে একটা মানুষ ইমসলকে নোটিস করে ও সে গাড়ি থামিয়ে একটা বড় ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রথমে তো ইমসল বুঝতে পারে না যে মানুষটি কে, তারপরে সে যখন ভালো করে দেখে তখন দেখে যে তার সুপারস্টার সঞ্জয়। দেখে ইমসল তো পুরো অবাক হয়ে যায় যে তার আইডল তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো নড়াচড়া বন্ধ করে ফ্রিজ হয়ে যায়, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে তার পছন্দের আইডল তার সামনে দাঁড়িয়ে আছে। সঞ্জু তার ছাতা দিয়ে ইমসলকে কভার করে এবং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো এত ঠান্ডায়। কিন্তু ইমসল কিছু না বলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি কি করছো এখানে, তোমার হুইল চেয়ার কি খারাপ হয়ে গেছে? ইমসল মনে মনে বলতে থাকে আমি কিছু বলতে পারছি না কেন। ইমসল নিজেকে কোনো রকম সামলিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, বলে যে আমি আপনার খুব বড় ফ্যান, খুব বড়। সঞ্জু হেসে বলে যে আমি তো সেটা অলরেডি বুঝে গেছি তোমার হেয়ার ব্যান্ড দেখে। বলে যে এটা ফ্যান গ্রুপের নাম, যেটার অ্যাডমিন আমি। সঞ্জু হাসে এবং সে নোটিস করে যে তার হাত ঠান্ডাতে জমে যাচ্ছে। সঞ্জু পকেট থেকে হট ব্যাগ বার করে তার হাতে দিয়ে দেয়। ইমসল আরো ইমপ্রেস হয়ে যায় এবং সঞ্জু তার ছাতাটাও তাকে দিয়ে দেয় যে এটা আমার থেকে তোমার বেশি দরকার। বাই দ্য ওয়ে তোমাকে কি কেউ নিতে আসছে? তুমি বাড়ি যাবে কিভাবে? যদি তোমাকে কেউ নিতে না আসে তাহলে আমি তোমাকে ড্রপ করে দিই। তুমি আমার বিগ ফ্যান, আমি তো তোমার জন্য এটুকু করতেই পারি। তো এটা শোনার পর তোমরা নিজেরাই ইমাজিন করে নাও যে ইমসল কতটা খুশি হয়েছে, কারণ এটা তো তার কাছে পুরো স্বপ্নের মতোই হলো। কিন্তু হ্যাঁ বলার আগেই সেখানে হিয়ঞ্জু চলে আসে। হিয়ঞ্জু এসে তাকে হ্যালো করে। হিয়ঞ্জুকে দেখে তো সে খুব রেগে যায় মনে মনে যে আমার বন্ধুর টাইমিংটা এতটা খারাপ কেন। সে তার ভাঙা হৃদয় নিয়ে বলে যে ঠিক আছে আমি আমার বন্ধুর সঙ্গেই চলে যাব, সবকিছুর জন্য থ্যাংক ইউ। ও সঞ্জয় নিচে বসে এবং তাকে আমব্রেলা দেয়। এটা দেখে ইমসল বলে যে সত্যি আপনি খুব ভালো মানুষ, কিন্তু আমিও আপনাকে কিছু দিতে চাই। যেহেতু আমার কাছে এখন কিছুই নেই তাহলে আপনি এই লজেন্স গুলো রাখুন। আমি জানি এই ক্যান্ডিটা আপনার খুব পছন্দের। যে খুশি মনে ক্যান্ডি গুলো রেখে দেয় এবং সঞ্জয় ইমসলের দেওয়া সেই ক্যান্ডি গুলোর দিকে তাকিয়ে আছে যেন তার কিছু একটা মনে পড়ছে এবং এখানেই এই সিন কাট হয়ে যায়। এদিকে ইমসল বাড়িতে চলে এসেছে এবং সে অনেক
অনেক খুশি। ইমসল তার মাকে জিজ্ঞাসা করে সেই মানুষটার ব্যাপারে যে তার প্রাণ বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্টের সময়। তখন তার মা তাকে বলে, এসব এখন কেন জিজ্ঞাসা করছিস এত বছর পর? আমরা বুঝতে পারি কিছু একটা ব্যাপার আছে যেটা তার মা তার কাছ থেকে লুকাচ্ছে। ইমসলকে দেখি যে সঞ্জয়ের দেওয়া আমব্রেলাটাকে পরিষ্কার করে রাখছে, তারপর সেই ওয়ার্ম ব্যাগটাকেও যত্ন করে রাখে। সঞ্জয়ের সেই সব জিনিসগুলোর সঙ্গে যেগুলো আগে থেকেই তার কাছে আছে। কনসার্টের সব ফটো তার গ্রুপে চলে এসেছে, যেগুলো দেখে সে তো খুবই খুশি। আমরা সঞ্জয়কে দেখতে পাই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সঞ্জয়কে দেখে বোঝা যাচ্ছে সে ঠিক কন্ডিশনে নেই। তার ফোনে বারবার তার ম্যানেজারের ফোন আসছে, সে ধরছে না। টেবিলের উপরে অনেক ডিপ্রেশনের বই। তখনই দরজাতে কেউ বেল বাজায়। তখনই নিচে সুইমিং পুলের পাশে দুটো স্টাফ মেয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। সুপারস্টার সঞ্জয় আমাদের হোটেলেই আজকে আছে। দ্বিতীয় মেয়েটি বলে, হ্যাঁ আমি দেখেছি, অনেকই হ্যান্ডসাম। ঠিক তখনই ওপর থেকে সুইমিং পুলে কেউ পড়ে যায়। এ অন্য কেউ নয়, সঞ্জয়ই ছিল, যার মানে সঞ্জয় সুইসাইড করে নিয়েছে। ইমসল টেবিলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে আর তার ফোনে ননস্টপ নোটিফিকেশন এসে যাচ্ছে কিছু একটা নিউজের ব্যাপারে। প্রথমে তো নিউজটা দেখে ইমসল একদমই বিশ্বাস করে না, কিন্তু সে যখন ভিডিওটা দেখে যেটাতে সঞ্জুকে সুইমিং পুল থেকে তুলছে, তাকে অনেক রকম ভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আর তার জ্ঞান ফিরছে না। শেষে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইমসল তো এসব দেখে অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। গ্রুপ চ্যাটে সেই হসপিটালের নাম আসে যেখানে সঞ্জুকে ভর্তি করা হয়েছে, যেটা দেখে ইমসল তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে ভাবতে থাকে যে সঞ্জয় আসলে কেন এরকম করলো, যার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো সে এরকম কি করে করতে পারে। ইমসল যেন বিশ্বাসই করতে পারছে না। রাস্তায় যেতে যেতে ইমসলের একজনের সঙ্গে ধাক্কা লাগে আর তার ঘড়িটা নিচে জলেতে পড়ে যায়, যে ঘড়িটা সঞ্জয় ছিল, যে ঘড়িটা নিয়ে সকালে তার গ্র্যানির সঙ্গে ঝগড়া করছিল। ইমসল তো প্রথমে ভাবতে থাকে যে সে ঘড়িটা কিভাবে আবার পাবে। তারপরে ইমসল চেয়ার থেকে নিচে পড়ে যায় এবং অনেক কষ্টে সে ফাইনালি ঘড়িটা পেয়ে যায়। তারপর ইমসল উপর দিকে তাকিয়ে দেখে যে সঞ্জয়ের নিউজ দেখাচ্ছে সঞ্জয় মারা গেছে। ডাক্তার তাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ সঞ্জয় মারা গেছে। আর কারণ হিসেবে ডাক্তার বলছে সে অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিল, যার কারণে সে সুসাইড করেছে। ইমসল নিউজটা দেখে প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে, বলতে থাকে যে আমার সবচেয়ে পছন্দের আইডল, যে আমার প্রাণ বাঁচিয়েছে, সে কিভাবে মারা যেতে পারে? যে আমাকে বাঁচার শক্তি জগিয়েছে, সে এরকম একটা কাজ কিভাবে করতে পারে? ঠিক তখনই ঘড়িতে একটা আলো জ্বলে ওঠে এবং সেখানে সবকিছু থমকে যায় এবং রাস্তা থেকে যে সমস্ত লোকেরা যাচ্ছিল সবাই থমকে যায়, গাড়ি ঘোড়া হাওয়া বাতাস সব। ঠিক তখনই টাইম ঘুরে যায় এবং ইমসল তার স্কুল লাইফে ফিরে আসে, যেখানে ইমসলকে তার টিচার বকছে ঘুমানোর জন্য। ইমসল তো সবাইকে দেখে অবাক, আরে আমি এখানে কিভাবে? তারপর সে টিচারের দিকে তাকিয়ে বলে, আরে বুলডগ। এটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সেই নাম যেটা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের টিচারকে কিছু না কিছু একটা নিকনেম দিয়ে রাখে। এবং ইমসলদের স্কুল লাইফে এই টিচারটার নাম বুলডগ ছিল। টিচার তো খুব রেগে যায় এবং তাকে দাঁড়াতে বলে। যখন দাঁড়ায় এবং তার পায়ের দিকে তাকায়, সে তো পুরোই অবাক। সে আবার দাঁড়াতে পারছে, তার পা একদম ঠিকঠাক হয়ে গেছে। সে ভাবতে থাকে যে এটা কি একটা স্বপ্ন, আর এটা যদি স্বপ্ন হয় তাহলে তো সঞ্জয়ও এখানেই আছে, তাই না? এই বলে সে সঞ্জয়কে খোঁজার জন্য ছুটে বাইরে বেরিয়ে যায়। টিচার অনেক আটকানোর চেষ্টা করলেও তাকে আটকাতে পারে না। যেমন আগে আমাদের বলা হয়েছিল যে সঞ্জয় আর ইমসল একই স্কুলে পড়তো, তাই সে ছুটে তার স্কুলের দ্বিতীয় বিল্ডিং এ যায়, যেটা বয়েজ স্কুল ছিল। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে যে সঞ্জয় কোথায় আছে। তারপর আমরা দেখতে পাই সঞ্জয় তার টিমের সঙ্গে সুইমিং কম্পিটিশনে যাচ্ছে। কম্পিটিশন শুরু হয় এবং সঞ্জয় ফার্স্ট হয়। এখনো তার শোল্ডারে কিছু প্রবলেম ছিল, কিন্তু তাও সে খুব ভালো সুইম করত। প্রথমে তো সঞ্জয়কে দেখে ইমসল প্রচন্ড খুশি হয় যে সঞ্জয় বেঁচে আছে, একদম ঠিকঠাক আছে। তারপর সে সঞ্জয় বলে চিৎকার করে ওঠে। তারপর সে ছুটে ছুটে সঞ্জয়ের দিকে যেতে থাকে। সঞ্জয় তো অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই মেয়েটা কে আর আমার নাম ধরে কেন ডাকছে। এদিকে বাকি সবাইও ইমসলকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রথমে তো সবাই ভাবে যে অন্যান্য সুইমারদের কাছে হয়তো সে আসছে, তাই তারা সুইমারদের প্রোটেক্ট করতে থাকে। কিন্তু ইমসল সবাইকে ইগনোর করে ডাইরেক্ট সঞ্জয়কে গিয়ে জড়িয়ে ধরে। সঞ্জয় তো পুরো একেবারে থমকে যায় এবং বাকি সবাইও অবাক এবং ভাবতে থাকে যে আজকালকার বাচ্চাদের আসলে হয়েছেটা কি। সঞ্জয় ইমসলকে দূরে সরাতে থাকে, কিন্তু সে দূরে সরে না। ইমসল সঞ্জয়কে সরি বলতে থাকে যে তুমি এত একলা ছিলে, ডিপ্রেশনে ছিলে, কিন্তু তোমার এই কষ্টের
ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। সঞ্জু একটু শান্ত হয়ে গিয়েছিল ইমসলের এসব কথাবার্তা শুনে, কিন্তু ঠিক তখনই সেখানে গার্ড এসে যায়, ইমসলকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। ইমসল বলে যে এটা তো ড্রিম, তাহলে তোমরা কেন করছো আমার সাথে এরকম? এবং যেতে যেতে ইমসল সঞ্জুকে নন স্টপ আই লাভ ইউ বলতে থাকে, আর সঞ্জু তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফাইনালি ইমসলকে বাইরে বার করে দিয়েছিল, কিন্তু এতে ইমসলের পায়ে চোট লেগে যায়। তখনই গার্ড তাকে সরি বলে, কিন্তু ইমসল বলতে থাকে যে এটা যদি আমার ড্রিম হয় তাহলে আমি আমার আঘাতের কষ্ট বুঝতে পারছি কেন। এসব কথা ভাবতে ভাবতে ইমসল রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে, সঙ্গে তার ঘড়িটাও ছিল যেটা জলে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ইমসল এখনো বুঝতে পারছে না যে সে টাইম ট্রাভেল করেছে, আসলে সে ভাবছে সে এখনো স্বপ্ন দেখছে। কিন্তু সে যখনই ব্রিজ দেখে তখনই তার ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজের কথা মনে পড়ে যে ব্রিজ ক্রস করলে এই আত্মা চিরতরে দুনিয়া থেকে চলে যায়। তাই এসব মনে করে সে ব্যাডলি শকড হয়ে যায়, কি সত্যিই সে মারা গেছে? ওয়েল, আমরা দেখি সঞ্জুকে যে বাড়ি যাচ্ছিল এবং ইমসলকে দেখে থেমে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি এখানে এভাবে কেন বসে আছো, কিছু কি হয়েছে? ইমসলের হাতে সঞ্জয়ের ওয়াচ ছিল, তাই সে সেটা নিয়ে নেয়, এটা বলতে বলতে যে এটা তো ঠিক আমার মতো। এদিকে ইমসল রাস্তায় শুয়ে পড়ে এবং বলতে থাকে যে আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি মরে গেছি, তাই তো তোমাকেও দেখতে পাচ্ছি কারণ তুমিও মারা গেছো। ঠিক তখনই দাঁড়িয়ে পড়ে বলে যে এবার আমার কি করা উচিত, কি জানি আমার মা আমার গ্র্যান্ডমা কি অবস্থায় আছে এখন। এটা জেনে যে আমি আর নেই, সঞ্জয় কিছু বুঝতে পারছে না যে আসলে বলতে কি চাইছে। সেই জন্য যখন সে ঘড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে এটা তোমারই, তাই তুমি রাখো এটা। সঞ্জয় অবাক হয়ে বলে এটা সত্যিই কি আমার, কিন্তু এটা তোমার কাছে কি করে এলো? বাট ইমসল তো শুধু তার কথাতেই হারিয়ে রয়েছে। অ্যান্ড দেন বলতে থাকে যে এই ব্রিজ ক্রস করলে আমরা সারা জীবনের মতো ইরেজ হয়ে যাব, তাই চলো একে ক্রসই করব না এবং এখান থেকে পালিয়ে যাই চলো। কিন্তু সঞ্জয়ের বাড়ি যেহেতু এই ব্রিজটা ক্রস করলেই আসে, তাই সে ব্রিজ ক্রস করতে যায়। ইমসল প্রথমে তো অনেক চেষ্টা করে তাকে আটকানোর জন্য, কিন্তু যখন সে থামে না তখন সে সঞ্জয়কে ব্যাক হাগ করে নেয়, এটা বলতে বলতে যে প্লিজ যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তাই আমরা একসাথে থাকি চলো। এটা শুনে সঞ্জয় ভয় পেয়ে যায় যে এই কথার মানে কি, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে এবং একটা ট্যাক্সি থামিয়ে তাতে বসে পালিয়ে যায়। ইমসল কনফিউজড হয়ে যায় এটা দেখে যে আত্মাদের দুনিয়াতেও কি ট্যাক্সি পাওয়া যায়। তখনই তার ফোনে তার মায়ের কল আসে এবং তাকে খুব বকছে যে তুই স্কুল থেকে পালিয়েছিস কেন, তোর টিচার সব জানিয়েছে ফোন করে, তাই এক্ষুনি ঘরে আয়। তখন ইমসল আরো কনফিউজড হয়ে যায় যে কি এই ওয়ার্ল্ডে আমরা ফোনেও কথা বলতে পারি, আসলে এসব হচ্ছেটা কি। এদিকে সঞ্জয় বাড়ি চলে এসেছিল এবং তার বাবার সাথে ফোনে কথা বলছে কি আজ ওর সুইমিং প্র্যাকটিস কেমন হলো। ঠিক তখনই তার কাঁধে খুব জোরে ব্যথা করতে শুরু করে, তাই সে খাবার খাওয়ার বাহানায় ফোন কেটে দেয়। আসলে এই কথাটা সে তার বাবার কাছ থেকে লুকিয়ে রেখেছে যে তার কাঁধে কিছু প্রবলেম আছে। ঠিক তখনই সে দেখে যে আমার ঘড়ি তো আমার কাছেই আছে, তার মানে এই ঘড়িটা ওই মেয়েটার, কিন্তু সে আমাকে এটা কেন দিল? তখন তার ইমসলের বলা কথাগুলো মনে পড়ে যখন সে জড়িয়ে ধরে বলেছিল, তাই সে সিরিয়াস হয়ে যায়, কারণ আসলেই সে নিজেকে লোনলি ফিল করে এবং নিজের কাঁধের ব্যথা নিয়েও সে চিন্তিত। তারপর ইমসল যখন তার বাড়ির সামনে আসে তখন সে চিনতে পারে এটা তো তাদের পুরানো ঘর ছিল, এখন পুরো সেই আগের মতো নতুন লাগছে এবং এখনো রিডেভেলপমেন্টও হয়নি। তারপর যখন সে ঘরের ভেতরে আসে তখন তো আরো অবাক হয়ে যায়, তার মা হঠাৎ করে এত ইয়াং হয়ে গেল কি করে। বাট ইমসলের মা তো সেই আগের মতো বকতে আর পিটতে শুরু করে দেয়, তোর সাহস কি করে হলো স্কুল বন্ধ করার, এইসব করার জন্য আমি স্কুলে পাঠাই তোকে? তখন ইমসল তো কিছুই বলে না। ঠিক তখনই সামনে থাকা ক্যালেন্ডারের দিকে চোখ তাকাতেই সে পুরো অবাক হয়ে যায় যে এটা 2008 সাল চলছে আর এই জিনিসটা তাকে খুব আজব লাগে। দেন সে যখন তার গ্র্যান্ডমার কাছে যায় যার মেন্টাল হেলথ এখন একদম ভালো, তার মানে সে একদম এখন নর্মাল। ইমসল এটা দেখে খুব খুশি হয় যে তার গ্র্যান্ডমা তাকে চিনতে পারছে। ওয়েল দেন ইমসল নিজের রুমকে ভালো করে দেখতে থাকে যেটা একদম আগের মতো লাগছে, তার সেই স্কুলের দিনগুলোতে যেমনটি ছিল। তাই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর যখন সে দেখে যে এটা জুন মাস চলছে তখন সে বুঝে যায় যে এটা সেই টাইম যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মানে অ্যাক্সিডেন্টের ঠিক আগে ফিরে এসেছে। তারপর সে মনে করে যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটালের বেডে যখন আমি চোখ খুলেছিলাম তখন মা আর গ্র্যান্ডমা অনেক কাঁদছিল এবং আমি আমার পা একদম ফিল করতে পারছিলাম না কারণ সেটা প্যারালাইজড হয়ে গেছিল। এবার প্রেজেন্ট এসে তার পা দুটোকে অনেক আদরের সঙ্গে দেখছে, কারণ এখন যে
যে একদম ঠিকঠাক আছে তার পা, তাই সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সাথে সাথে নিজের পাকে ঠিক দেখে সে অনেক খুশি ছিল। তারপরে দেখানো হয় রাত্রে সে তার মা এবং গ্র্যান্ড মায়ের কাছে ঘুমানোর জন্য আসে এবং দুজনের হাত ধরে শুয়ে পড়ে এবং সে নিজে নিজে বলতে থাকে যে হয়তো এটা একটা স্বপ্ন এবং যখন আমি সকালে ঘুম থেকে উঠবো তখন হয়তো আবার আমার লাইফটা আগের মতো হয়ে যাবে, আবার হয়তো আমার পা দুটো প্যারালাইজড হয়ে যাবে। আবার যখন সে সকালে ঘুম থেকে ওঠে তখন সত্যি সত্যিই তার পা সে ফিল করতে পারছিল না, তাই সে ভাবে যে সে হয়তো আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে। কিন্তু এরকমটা কিছুই ছিল না। আসলে ইমসলের ভাই তার পা ইমসলের পায়ের ওপর রেখে ঘুমাচ্ছিল, তাই সে পা নড়াতে পারছিল না। ইমসল তাড়াতাড়ি তার ভাইকে লাথ মেরে সরিয়ে দেয়, কিন্তু সে দেখে যে তার ভাই এখন কত ইয়াং, তাই সে তার ভাইকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। কিন্তু তার ভাই অবাক হয়ে যায় যে আসলে বোন এমন কেন করছে, পাগল টাগল হয়ে গেল নাকি। ওর নেক্সট সিনে দেখানো হয় যে ইমসল খুশি মনে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং এখনো সে ভাবছে যে সে হয়তো কোনো লং ড্রিমের মধ্যে আছে। তার মানে সে এখনো বুঝতে পারেনি যে এসব আসলে টাইম ট্রাভেলের জন্য হচ্ছে। এদিকে সঞ্জু স্কুলের গেটের সামনে এসে ইমসলের জন্য অপেক্ষা করছে যাতে সে তাকে তার ঘড়িটা ফেরত দিতে পারে। এদিকে ইমসল ছুটে ছুটে স্কুলে আসছে কারণ সে আজ খুব খুশি। কত বছর পর যে সে তার নিজের পা ফিরে পেয়েছে আবার। কিন্তু যখনই সে সঞ্জয়কে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তখন সে থেমে যায় এবং ভালো করে মনোযোগ দিয়ে সঞ্জয়কে দেখতে থাকে যে দূরে দাঁড়িয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলছে এবং সে তাকে প্রথম খোলা মনে হাসতে দেখছে। তখন ইমসলের মনে পড়ে কিরকম কিরকম সঞ্জয়কে নিয়ে নিউজ আসছিল, তার ডেথের ব্যাপারে কিরকম নিউজ আসছিল। সেসব কথা মনে পড়ে ইমসলের চোখে জল চলে আসে। সে খুব কাঁদতে থাকে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। দেন ফাইনালি সঞ্জয় ইমসলকে দেখতে পায় এবং অনেক অবাক হয়ে যায় যে সে কাঁদছে কেন তার দিকে তাকিয়ে। তাই সে তার বন্ধুকে ছেড়ে ইমসলের কাছে ছাতা নিয়ে চলে আসে এবং ইমসলকে ছাতা নিয়ে কভার করে নেয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন। তখন ইমসলের চোখে আরো জল চলে আসে, কারণ ঠিক এই সেম লাইন প্রেজেন্টেও সঞ্জয় ইমসলকে বলেছিল মরার ঠিক আগে। তো এই সিনের সঙ্গে এই পার্ট শেষ হয়ে যায়। তো এখনো পর্যন্ত আমরা দেখেছি ইমসল সঞ্জয়কে দেখে কাঁদছে, আর এদিকে সঞ্জয় ভাবছে যে আমাকে দেখে ও কাঁদছে কেন। তাই ইমসলকে আমরেলাতে কভার করার পর সে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন, কিন্তু ইমসল চুপ করার নামই নিচ্ছিল না। উল্টে এই কথা শুনে সে আরো কাঁদতে শুরু করে। তাই আশপাশে দাঁড়িয়ে থাকা বাকি স্টুডেন্টরা বলতে থাকে যে এই ছেলেটা মেয়েটাকে কাঁদাচ্ছে কেন। সঞ্জয় বলে যে না না এরকম কিছু নয়, তোমরা ভুল ভাবছো। তারপর সে ইমসলকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। দেন আমরা দেখি দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং ভাবছে কি কথা বলা যায়। ইমসল বারবার সঞ্জয়কে দেখছে যে এত হ্যান্ডসাম ছিল, যার মানে সঞ্জয় তার 19 বছর বয়সে এরকম দেখতে ছিল। এদিকে সঞ্জয় ভাবছে আমার দিকে এরকম ভাবে বারবার কেন তাকাচ্ছে। তাই সঞ্জয় তাকে নিজেই জিজ্ঞাসা করে যে যখন যখন তুমি আমাকে দেখো তুমি কাঁদো কেন, আর তুমি আমাকে কিভাবে জানো। তখন ইমসল বলে যে আমার নাম ইমসল এবং আমি যখনই তোমাকে দেখি তখনই আমার কুকুরের কথা মনে পড়ে যায়, আর তাই আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। সঞ্জয় তো অবাক হয়ে যায় যে আমি কি একটা কুকুরের মতো দেখতে। ইমসলও খুব এম্বারেসিং ফিল করছিল যে এসব আমি কি বলছি। তারপর সে বলে আমার ডগ অটার খুব সুইমিং পছন্দ করতো ঠিক তোমার মতো, তাই তুমি আমাকে সবসময় তার কথাই মনে করিয়ে দাও। তখন সঞ্জয় ইমসলের এসব ফালতু কথাকে ইগনোর করে তার ঘড়িটাকে ফেরত দিতে যায়, কালকের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে যে তুমি আমাকে কালকে ঠিক কি ব্যাপারে কথা বলছিলে। তো এটা শুনে ইমসল যখন মনে করে যে সে ঠিক কাল কি উল্টোপাল্টা কথা বলেছিল, তাই এখন কোনো কথার উত্তর নেই তার কাছে। তাই সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর সে যখন ক্লাসে আসে তখন সে পুরানো বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়। আসলে কাল সঞ্জয়কে দেখার জন্য অন্য কাউকে সে লক্ষ্য করেনি ভালো করে। আজ তাই এত বছর পর আবার সেই পুরানো বন্ধুদের দেখে সে আজ খুব খুশি এবং সবাইকে জোরে জোরে হাই হ্যালো করতে থাকে এবং তার শত্রুদের সঙ্গেও সে ভালোভাবে কথা বলতে থাকে। বলে যে তোর নাম তো লুসি তাই না, আর তোরা দুজন তো এই ক্লাসের টপার ছিলি, আর হ্যাঁ তোকে আমি কি করে ভুলতে পারি, তুই তো সবচেয়ে সুইট ছিলি। ক্লাসের সবাই তো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে যে আসলে এর হয়েছেটা কি, এমন ব্যবহার সে কেন করছে। তারপরে আমরা হিরণজিকে দেখতে পাই যে আসলে ইমসলের বন্ধু। ইমসল তো তার গাল ধরে তার স্কিনের অনেক প্রশংসা করতে থাকে যে স্কুল টাইমে তোর ফেস কত সফট ছিল। কিন্তু হিরণজি তো ইমসলের উপর রেগে ছিল যে কালকে তাড়াতাড়ি তুই কোথায় পালিয়ে গেছিলি, পাক্কা তোর লাইফে কিছু একটা চলছে তাই না, আর আমি সেটা জানি না। কারণ কাল যখন তোর বাড়িতে আমি তো স্কুল ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম
গিয়েছিলাম সেখানে তোকে দেখিনি, তুই স্কুল থেকে পালিয়ে গিয়েছিলিটা কোথায়? তখন সে ভাবতে থাকে যে আমি একে এবার কি বলবো। তারপর সে যখন টিচারকে দেখে তখন সে পড়ার বাহানা বানিয়ে সিটে বসে পড়ে। তারপরে আমরা দেখতে পাই একটা ডিভিডি শপ, যেটা আর কারণ নয় ইমসলের মায়ের ছিল, একটা ছোট্ট ডিভিডি দোকান, এবং সে তার কাস্টমারের সঙ্গে কথা বলছিল। তারপর যখন সে দেখে যে কিম রিয়ন নামের একজন ডিভিডি রেন্টে নিয়েছে কিন্তু সেটা এখনো ফেরত দেয়নি, তাই সে তাকে ফোন করে ডিভিডি ফেরত চাওয়ার জন্য। তারপর মিস্টার কিম রিয়নজকে দেখানো হয় যে আসলে তার ঘরে ছিল এবং সে আসলে সঞ্জয়ের পিতা, এবং সে বলে যে আমি কোনো ডিভিডি রেন্টে নিইনি। ইমসলের মা বলে যে আপনার ফ্যামিলির হয়তো কেউ নিয়ে থাকতে পারে, কিন্তু সে বলে না, কেউ নেয়নি। তারপর ইমসলের মা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর সেখানে একজন সমন আসে এবং বলে যে আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। দোকানে থাকা কাস্টমারটা তো বিশ্বাস করে নেয় যে সে একজন বৌদ্ধ গুরুদেব, কিন্তু ইমসলের মা আসল সত্যটা রিভিল করে যে সে কোনো সামান নয় বরং তার ছেলে। এটা দেখে তো সেই মেয়েটা বলে যে বাহ, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো, তোমার অ্যাক্টিং চুজ করা উচিত। এটা শুনে তো ইমসলের ভাই খুব খুশি হয়ে যায় যে সত্যিই কি আমি খুব ভালো অ্যাক্টিং করি, কিন্তু তার মা তাকে বকে তাড়িয়ে দেয় যে যা তাড়াতাড়ি গিয়ে পড়া কর। দেন ফাইনালি আমাদের ইমসলকে দেখানো হয় যে ক্লাসরুমে বসে তার ঘড়িটার দিকে তাকিয়ে আছে এবং সবকিছু নোটিস করার পর সে ফাইনালি বুঝতে পারে যে আমি কি টাইম ট্রাভেল করেছি, কারণ এই ঘড়িটার বাটন প্রেস করতেই সবকিছু থেমে গেছিল এবং তারপরেই আমি এখানে চলে এসেছিলাম। এবং তাহলে কি আমি আবার একবার বাটন প্রেস করব যাতে আমি আবার ফেরত যেতে পারি? কিন্তু 1 মিনিট, আমি এখন এখান থেকে যেতে পারবো না, কারণ আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে শিয়ঞ্জয়কে প্রোটেক্ট করতে পারবো না। তার মানে আমাকে এখানে থেকে শিয়ঞ্জয়কে প্রোটেক্ট করতে হবে, তার পাস্টকে চেঞ্জ করে। এদিকে ইমসলের টিচার ইমসলকে নাম ধরে ডেকে যাচ্ছে কিন্তু ইমসল শুনতে পাচ্ছে না, সে তো তার চিন্তা ভাবনার পৃথিবীতেই সে হারিয়ে আছে। তাই পেছন থেকে যখন হিয়ঞ্জে তাকে ডাকে তখন ভুল করে সেই বাটনটা প্রেস হয়ে যায়। তাই ইমসল তো খুব ভয় পেয়ে যায় এবং হেড ডাউন করে নেয়, কারণ সে ভাবে যে সে হয়তো আবার প্রেজেন্টে চলে আসবে, কিন্তু এরকম কিছুই হয় না। বরং তার ক্লাসমেটরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এর হয়েছেটা কি। তখন টিচার বলে যে তোর ড্রামা যদি শেষ হয়ে যায় তাহলে কি এখানে আসতে পারবি? ইমসল তো প্রবলেম সলভ করতে যায় কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তখনই সে টিচারকে বলে যে ম্যাম, আমার পেটের যন্ত্রণা হচ্ছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু হিয়ঞ্জো তার এই ব্যবহারে অবাক হয়ে যায় যে এর হয়েছেটা কি। তারপর আমরা দেখি ইমসল আবার ছুটে ছুটে সেই বয়েজ বিল্ডিং এ চলে এসেছে এবং শিয়ঞ্জয়কে দূর থেকে প্র্যাকটিস করতে দেখে সে অনেক খুশি হতে থাকে। কি বাহ, শিয়ঞ্জয় কত হ্যান্ডসাম এবং হট। একটা কথা তো মানতেই হবে যে শিয়ঞ্জয় প্রথম থেকে হার্ডওয়ার্কিং ছিল, কিন্তু তারপর যখনই জানালা থেকে সিগারেটের গন্ধ পায় তখনই সে খুব রেগে যায় যে কে এখানে সিগারেট খেয়ে আমার শিয়ঞ্জয়ের হেলথ খারাপ করে দিচ্ছে। তাই সে তাড়াতাড়ি বাইরে আসে এবং দেয়ালের উপর দিয়ে দেখতে থাকে যে কে আসলে সিগারেট খাচ্ছে। আমরা দেখতে পাই যে কিছু স্টুডেন্ট সিগারেট খাচ্ছে এবং এই ড্রামার আমাদের সেকেন্ড লিডের সঙ্গে মারপিট করছে, যার নাম হচ্ছে টিয়াশন, যে স্কুলে খুব পপুলার, ভালো সিঙ্গিং, ফাইটিং এবং ব্যাড বয় পার্সোনালিটির জন্য। প্রথমে তো তাদের মধ্যে অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট চলতে থাকে কিন্তু শেষে মারপিট শুরু হয়ে যায়। যেমনটা বলেছিলাম, টিয়াশন খুব ভালো ফাইট করতে পারে, তাই সে একাই সবাইকে মেরে শুইয়ে দেয়। এরই মধ্যে ইমসলও পাঁচিল থেকে একটা স্টুডেন্টের ওপরে লাফ মারে, এতে তো তার কোমর ভেঙেই যায়, তার সঙ্গে স্টুডেন্টারও অবস্থা খারাপ হয়ে যায়। টাইসন ইমসলকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে আর এদিকে সেই ছেলেগুলো ইমসলকে উল্টোপাল্টা বলতে থাকে। তখন ইমসল ছেলেটাকে বলতে থাকে যে তুই কি দেখতে পাচ্ছিস না আমি তোর থেকে কত বড়? লাজ লজ্জা বলে কি তোদের মধ্যে কিছু নেই? আর তোদেরকে কে পারমিশন দিয়েছে এখানে স্মোকিং করার? তখন অন্য দুটো ছেলে তার কথা শুনে হাসতে থাকে, বলে দেখ এ কি বলছে, দেখ এ নাকি আমাদের থেকে বড় এবং আমাদের সাথে ঝগড়া করছে। এদিকে টাইসন ইমসলের সাহস দেখে ইমপ্রেস হচ্ছিল, কারণ ইমসল সিগারেটের বক্সও সেই ছেলেটার পকেট থেকে নিয়ে নিয়েছিল। তারপর যখন টাই দেখে যে সেখানে সেই ছেলেগুলোর বাকি বন্ধুরাও আসছে তখন সে ইমসলকে বলে যে এখান থেকে আমাদের এবার পালানো উচিত। এই বলে সে ইমসলের হাত ধরে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। সেই ছেলেগুলোও তাদেরকে ধাওয়া করে ছুটতে থাকে। দেন ফাইনালি তারা এসে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং তাদের হাত থেকে বেঁচে যায়। ইমসল এখনো তার ফর্মেই বলছে যে
এরা বাচ্চা হয়ে কিভাবে স্মোকিং করতে পারে, কিন্তু যখন দেখে যে টাইফুনও তার সামনে দাঁড়িয়ে স্মোকিং করছে তখন সে তাকে বকতে থাকে এবং তার কাছ থেকে সিগারেটের বাক্স কেড়ে নিতে থাকে। ঠিক তখনই সে টাইফুনকে ভালো করে লক্ষ্য করে দেখে বলে যে তোমাকে আমার এত চেনা চেনা লাগছে কেন, মনে হচ্ছে আমি যেন তোমায় আগে কোথাও দেখেছি। তখন ইমসলের মনে পড়ে যে আরে এ তো সেই যাকে আমি একবার পার্টিতে দেখেছিলাম আর তখন থেকেই আমি এর বিগ ফ্যান হয়ে গেছিলাম। এ তো আসলে আমার হাই স্কুল লাইফের ফার্স্ট ক্রাশ। তাই সে টাইফুনকে বলে ও আচ্ছা তুমি, খুব ভালো লাগলো এত বছর পর আবার দেখা হয়ে। তখন টাইসন বলতে যাচ্ছিল যে আমরা তো কালই দেখা করলাম, কিন্তু ইমসল তো তার একটা কথাও শোনে না, বরং উল্টে আবার স্মোকিং এর উপর লেকচার দিতে শুরু করে। তারপর টাইসন যখন দেখে যে টিচার আসছে তখন সে ইমসলের হাতে লাইটার এবং সিগারেটের বাক্স ধরিয়ে দেয় এবং বলে এগুলো তুমি রাখো, আর প্রথমবার তো তোমায় বাঁচিয়েছিলাম কিন্তু এবারে তুমি নিজেই বাঁচার চেষ্টা করো। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। ইমসল তো প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু যখনই তাকে টিচার ধরে এবং হাতে সিগারেটের বাক্স এবং লাইটারের বাক্স দেখে তাকে বকতে শুরু করে যে তুমি কি এখানে স্মোকিং করতে আসছো। তখন সে বুঝে যায় যে টাইসন আমাকে এখানে ফাঁসিয়ে পালিয়ে গেছে। ওয়েল দেখানো হয় যে টিচার ইমসলকে পানিশমেন্ট দিয়েছে পুরো স্কুলের সামনে হাত উপরে করে বসিয়ে, যাতে দ্বিতীয়বার কেউ স্মোকিং করতে না পারে। তখন ইমসল বলে যে স্যার সত্যি আমি স্মোকিং করিনি, কিন্তু টিচার তার একটা কথাও শোনে না। ঠিক তখনই সিয়ঞ্জয় এবং তার বন্ধুরা এখানে আসছে, যাকে দেখে ইমসল তার ফেস হাইড করে নেয় যাতে তাকে চিনতে না পারে। কিন্তু যখন টিচার ছড়ি নিয়ে তার চুল পেছনে করে দেয় তখন ফাইনালি সিয়ঞ্জয় তাকে দেখে নেয়। টিচার বলে যে আমি তোমাকে ক্যামেরা থেকে দেখতে পাবো, তাই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা একদমই ভাববে না। টিচার সেখান থেকে চলে যেতে সিয়ঞ্জয় সেখানে চলে আসে এবং ইমসলের হাত থেকে সিগারেটের বাক্স এবং লাইটার নিয়ে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কবে থেকে স্মোকিং করা শুরু করলে, আমি তোমার ব্যাপারে এটা আশা করিনি যে তুমি এরকম কাজও করতে পারো। তখন ইমসল বলে যে না না আমি সিগারেট খাই না, জানি মাঝে মাঝে আমার মুড অফ হলে একটু আধটু ড্রিঙ্ক করে নি, কিন্তু তা বলে সিগারেট কখনো খাইনি আমি। বলতে বলতে ইমসল চুপ হয়ে যায়, কারণ সে তার আরো ইমেজ খারাপ করে ফেলেছে পাস্টে তার ফিউচারের ব্যাপারে বলে। ড্রিঙ্কের কথা শুনে সিয়ঞ্জয় সেখান থেকে চলে যায়। ইমসল অনেক ডাকে কিন্তু সিয়ঞ্জয় থামে না। যেতে যেতে সিয়ঞ্জয় পেছন ফিরে বলে যে সিসিটিভি খারাপ আছে তাই তুমি এখান থেকে যেতে পারো। এটা বলে সিয়ঞ্জয় সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইমসল আরো পস্তাতে থাকে যে সিয়ঞ্জয় তার থেকে আরো দূরে চলে গেল। ওই ইমসল যখন যাচ্ছিল তখন সেখানে টাইসন চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমার লাইটারটা কোথা, সেইটাই আমি আনতে এসেছি। তখন ইমসল বলে যে আমি সেটা ফেলে দিয়েছি, আমি সত্যিই জানতাম না যে তুমি রিয়েল লাইফে এত খারাপ মানুষ যে আমাকে একা ছেড়ে পালিয়ে গেলে। টাইসন বলে যে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারোনি, তাহলে আমি কি করতে পারি। ইমসল বলে যে তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই না। যেটা শুনে টাইসন ইমসলের আস্তে আস্তে কাছে আসতে শুরু করে এবং বলে যে অন্যদেরকে প্রোটেক্ট করার আগে নিজেকে প্রোটেক্ট করতে হয়, স্পেশালি তখন যখন দেখবে যে তোমার চারপাশের লোক বেশি আছে। এটা বলে টাইসন সেখান থেকে চলে যেতেই সেখানে একজন র্যাগিং করা মেয়ে আসে যে সবাইকে র্যাগিং করতো, যে আবার টাইসনকে খুব পছন্দ করে, তাই টাইসনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। ইমসলকে সামনে থেকে সরে যেতে বলে, যদিও তার আশেপাশে অনেক জায়গা ছিল কিন্তু সে ইমসলের সামনে থেকেই যাবে। দেখে বোঝা যাচ্ছে সে ইমসলের সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করতে চায়। ইমসল যখন সরে না তখন সেই মেয়েটা ইমসলকে খুব জোরে ধাক্কা মারে। ইমসল বলে যে এটা কি ব্যবহার। তখন সে বলে যে তুই নিচে বস, আমার কাছে ক্ষমা চাই। তখন পেছন থেকে আরো দুটো মেয়ে আসে। তখন ইমসলের টাইসনের কথা মনে পড়ে যে নিজেকে আগে বাঁচাতে হবে। তখন সে নিচে বসে পড়ে এবং সুলেস বাঁধতে থাকে। সেই মেয়েগুলো ভাবে যে আমরা একে ভয় দেখিয়ে দিয়েছি, তাই তারা সেখান থেকে চলে যায়। মেয়েগুলো সেখান থেকে চলে যেতে ইমসল বলে যে এই মেয়েগুলো সত্যিই খুব ভয়ানক ছিল। দেন আমরা দেখি যে হিয়ঞ্জির সাথে ইমসল লাঞ্চ করতে এসেছে। তখন হিয়ঞ্জি ইমসলকে জিজ্ঞাসা করে যে তুই আজকাল এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন, কিন্তু ইমসল তো তার কিছু উত্তর দেয় না, বরং জিজ্ঞাসা করে যে যদি কোনো ছেলেকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চায় তাহলে কি করতে হবে যাতে সে আমাকে পছন্দ করে। হিয়ঞ্জু বলে যে ফার্স্ট ইমপ্রেশন ভালো হতে হবে। তখন ইমসল মনে করতে থাকে যে তার ফার্স্ট ইমপ্রেশন কতটা খারাপ ছিল। তখন ইমসল বলে ফার্স্ট ইমপ্রেশন তো একদমই ভালো ছিল না। হিয়ঞ্জু বলে তাহলে সেকেন্ড ইমপ্রেশন ভালো করতে হবে। তারপর যখন সে সেকেন্ড ইমপ্রেশনের কথা মনে করে সেটাও তার একদমই ভালো ছিল না। তখন হিয়ঞ্জু বলে যে তাহলে তো তোর গিভ আপ করে নেওয়া উচিত সেই ছেলেটার কাছ থেকে। বাই দ্য ওয়ে সেই
ছেলেটা কে, তোর ক্রাশ টাইফুনই তো? কিন্তু যখন ইমসল বলে না সে নয়, তখন হিয়নজি শকড হয়ে যায়। হিয়নজি বলে তুই এত তাড়াতাড়ি অন্য কাউকে কি করে পছন্দ করিস, তুই তো কালকেই তাকে প্রপোজ করলি। যেটা শুনে তো ইমসল পুরোই অবাক হয়ে যায় যে কি কাল? ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে ইমসল টাইসনের কাছে এসেছিল এবং তাকে বলে যে যখন থেকে আমি তোমাকে গান গাইতে দেখেছি তখন থেকে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। যেটা বলে ইমসল টাইফুনকে কিছু লাভ লেটার এবং গিফট দিতে যায় যাতে টাইসন সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু টাইসন তো কিছুই বলে না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে সেই মেয়েগুলো চলে আসে যাদের মধ্যে একজন টাইসনকে পছন্দ করে। তারা তাকে মারতে আসছিল, তাই ইমসল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাড়াহুড়ো করে পালিয়ে যেতে তার লেটারটা সেখানে পড়ে যায় যেটা টাইসন কুড়িয়ে নেয় এবং ইমসল পাঁচিল টপকে পালিয়ে যায় এবং বলে যে আমি খুব জোর বেঁচে গেছি আজ। এবার আমরা প্রেজেন্টে দেখি যেখানে ইমসল সেই লেটারটা রিড করছে যেটা সে টাইসনকে লিখেছিল। মানে এটা হচ্ছে সেই লেটারের ড্রাফট লেটার। লেটারটাতে লেখা ছিল সব তারা আকাশ থেকে ভ্যানিশ হয়ে গেছে কারণ সেগুলো তোমার চোখে নেমে এসেছে, তাই তুমি এত সাইন করছো যে আমি তোমার চোখের দিকে চোখ রাখতে পারছি না। লাইনগুলো পড়ে ইমসলের নিজেরই খুব লজ্জা লাগছিল, তাই সে বলে আমি এত ক্রিঞ্চ লাইন কিভাবে লিখতে পারি? আমি কি এখানে একদিন আগে আসতে পারতাম না এইসব হওয়ার আগে, যাতে এইগুলো হওয়াতে আমি আটকাতে পারতাম? তখনই ইমসলের ভাই সেখানে চলে আসে এবং লেটার পড়ে তার খুব মজা ওড়াচ্ছিল, তাই ইমসল তাকে অনেক মেরে পিটে বাইরে বার করে দেয়। তারপর সে ভাবতে থাকে যে এবার আমার টাইসনকে ছেড়ে সিয়নজয়ের দিকে ফোকাস করা উচিত। তারপর ভাবে যে আই থিঙ্ক সিয়নজয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্য প্রথমে ওকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো উচিত। তারপর ইমসল যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা সিয়নজয় দেখে নিয়েছিল যে ইমসল তার সাথে বন্ধুত্ব করতে চায়। ইমসল তো খুব খুশি ছিল যে এবার আমি এখান থেকেই সিয়নজয়ের সঙ্গে কথা বলবো, বাট তার হাসি তো কয়েক সেকেন্ডেই উধাও হয়ে যায় যখন দেখে যে সিয়নজয় রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছে। যেটা দেখে তার মন ভেঙে যায়। সে ভাবে যে সিয়নজয় আমাকে একদম পছন্দ করে না। দেন এই সিনের সঙ্গে এই পার্ট শেষ হয়ে যায়। তো পার্ট 3-তে আমরা দেখতে পাই যে ইমসল এটা ভাবতে ভাবতে স্কুলে যাচ্ছে যে সিয়নজয় আসলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কেন ক্যান্সেল করে দিল। তখনই সে হুইল চেয়ারে বসে থাকা একটি মেয়েকে দেখতে পায় যে রোড ক্রস করতে পারছিল না, যাকে সে হেল্প করতে যাবেই ঠিক তখনই সিয়নজয় সেখানে চলে আসে এবং তার হেল্প করে দেয়, যেটা দেখে ইমসলের খুব ভালো লাগে। তারপর ইমসল সিয়নজয়কে হ্যালো করে। সিয়নজয় তো ইমসলকে দেখে নিয়েছিল কিন্তু সে কোনো রেসপন্স করে না এবং বাসে উঠে যায়। ইমসলও তাড়াতাড়ি বাসে উঠে পড়ে এবং সিয়নজয়কে বলে যে আমি জানতাম না যে তুমি এই বাসেতেই যাও, কারণ এর আগে তো আমি কখনো তোমাকে নোটিসই করিনি। তখন সিয়নজয় বলে যে আমি এই প্রথম এই টাইমে স্কুলে যাচ্ছি, প্রত্যেক দিন আমি 5টার সময় সুইমিং প্র্যাকটিসের জন্য যাই। যেটা শুনে ইমসল চুপ হয়ে যায়। দেন তারা স্কুলে চলে আসে কিন্তু সিয়নজয় নামতে গিয়ে তার আমব্রেলাটা বাসের মধ্যেই পড়ে যায়। ইমসল যেভাবে হোক ছাতাটাকে কুড়িয়ে নেয় কিন্তু সেই চক্করে বাস থেকে সে আর নামতে পারে না। অনেক ভিড় হওয়ার কারণে ডোর ক্লোজ হয়ে গেছিল। সিয়নজয়ও দেখে নেয় যে ইমসল আটকে গেছে আর নামতে পারছে না, যেটা দেখে সিয়নজয় বাসের পেছন পেছন ছুটতে থাকে আর বাসে থাকা বাকি মেয়েরা তাকে দেখে চিৎকার করতে থাকে যে বাহ হে কত হ্যান্ডসাম এবং কোন লাকি মেয়ের জন্য এভাবে ছুটছে। দেন ফাইনালি সিয়নজয় বাসকে থামিয়ে দেয় এবং ইমসল নেমে আসে এবং নেমে এসে সিয়নজয়কে বকতে থাকে যে তুমি এইভাবে ছুটছিলে কেন, যদি কিছু একটা হয়ে যেত। যদিও সে মনে মনে খুব খুশি ছিল যে তার জন্য সিয়নজয় এভাবে দৌড়াচ্ছিল, কিন্তু সিয়নজয় বলে যে এরকমটা কিছুই নয়, আমি এসব তোমার জন্য করিনি, আমি আমার ছাতার জন্য করেছি। তারপর বলে যে তুমি স্মোকিং কবে ছাড়বে, এ ব্যাপারে কি কিছু ভেবেছো তুমি? দেন ইমসল আবার একবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যে দেখো আমি এসব কিছুই করিনি। দেন ইমসল বলে যে এই জন্যই কি তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছো। তারপর ইমসল তার ফিঙ্গার দেখিয়ে বলে যে দেখো তুমি এগুলো স্মেল করে, কারণ যারা স্মোকিং করে তাদের ফিঙ্গার থেকে সিগারেটের গন্ধ আসে। বাট সিয়নজয় ইমসলের কোনো কথা শোনে না। তখন ইমসল তার সামনে চলে আসে এবং ভুল করে তার আঙুল সিয়নজয়ের নাকের ভেতর ঢুকিয়ে দেয়। সিয়নজয় যেটা দেখে পুরো অবাক হয়ে যায়। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা তার বন্ধু এসব দেখে অবাক হয়ে যায়, যার কারণে সিয়নজয় বেশি ইনসাল্টিং ফিল করছিল এবং সে সেখান থেকে এটা বলে চলে যায় যে ঠিক আছে আমি মেনে নিলাম তুমি স্মোকিং করনি, কারণ তোমার ফিঙ্গার থেকে কোনো স্মেল আসছে না,
তারপর সে যখন সেখান থেকে চলে যায়, ইমসল নিজের ওপরে খুব রাগ ধরে কি আমি এরকম কি করে করতে পারি। এবং এদিকে সিয়ঞ্জয়ের বন্ধু সিয়ঞ্জয়কে অনেক প্রশ্ন করতে থাকে যে এই মেয়েটা কে আসলে, যার সাথে তুই স্কুল এসেছিস, তুই কি একে পছন্দ করিস? কিন্তু আমি তো ভেবেছিলাম এই মেয়েটা টাইসুনকে পছন্দ করে। যেটা শুনে সিয়ঞ্জয় একটু ডিটেলসে জিজ্ঞাসা করে যে কে টাইসুন। তখন তার বন্ধু বলে সে আমাদের মিউজিক গ্রুপের মেম্বার, যার জন্য ইমসল প্রত্যেক দিন মিউজিক ক্লাসের বাইরে চকলেট রেখে যেত। সিয়ঞ্জয় এসব শুনে বলে যে হবে হয়তো, আপাতত এখন আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে যেতে হবে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা ইমসলকে দেখি যে এখনো নিজের ওপর খুব রেগেছিল। তখন সে দেখে যে সাইনবোর্ডে লেখা আছে সুইমিং কম্পিটিশন হবে। তখন সে প্রেজেন্টে সেই দিনটার কথা মনে করে যেদিন সিয়ঞ্জয় ইন্টারভিউতে বলেছিল তার শোল্ডার সার্জারির পর সে স্কুল সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, যার কারণে তার শোল্ডার আরো ইনজার্ড হয়ে গেছিল এবং তাই তাকে বাধ্য হয়ে সুইমিং ছাড়তে হয়েছিল। এবং ওই ঘটনার জন্য সে আজও রিগ্রেট ফিল করে যে যদি আমি ওই কম্পিটিশনে পার্টিসিপেট না করতাম তাহলে আজ আমার শোল্ডার একদম ঠিকঠাক থাকতো। এসব মনে করে ইমসল ভয় পেয়ে যায় যে এটা তো সেই কম্পিটিশন, তাই বলে যে আমাকে যেভাবে হোক সিয়ঞ্জয়কে পার্টিসিপেট করাতে আটকাতে হবে। তারপর সে সিয়ঞ্জয়ের কাছে আসে সিয়ঞ্জয়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সিয়ঞ্জয় তার কোনো কথাই শুনছিল না। তারপর ইমসল সিয়ঞ্জয়ের পিছু পিছু যেতে থাকে এবং বলতে থাকে যে তোমার সুইমিং কম্পিটিশনে নাম দেওয়া উচিত নয়, নয়তো খুব খারাপ হবে। সঞ্জয় অবাক হয়ে জিজ্ঞাসা করে যে মানে? ইমসল যখনই বলে যে এই কম্পিটিশনের পর তুমি আর কখনো সুইমিং করতে পারবে না, এটা বলাতেই সেখানকার সময় পুরো থমকে যায়। মানে ইমসল ছাড়া বাকি সবাই ফ্রিজ হয়ে যায়। তারপর সিয়ঞ্জয় বলে যে বলো তুমি কি বলতে চাইছো। তারপর যখন সে আবার বলে যে তুমি মারা যেতেও পারো, তখন আবার টাইম থেমে যায় এবং সবাই ফ্রিজ হয়ে যায়, যার কারণে সঞ্জয় ইমসলের কোনো কথাই শুনতে পায় না, যার মানে হচ্ছে ইমসল ফিউচারের কথা এই ওয়ার্ল্ডে বলতে পারবে না। তারপর সে ফোনের মেসেজে লিখে সিয়ঞ্জয়কে দেখায়, কিন্তু মেসেজও নিজে নিজে ইরেজ হয়ে যাচ্ছিল, যেটা দেখে ইমসল তো পুরো অবাক হয়ে যায় এবং সিয়ঞ্জয় রেগে সেখান থেকে চলে যায়, কারণ ইমসল তো এত কথা বলেছে কিন্তু সিয়ঞ্জয় কিছুই শুনতে পায়নি। দেন আমাদের ক্লাসরুম দেখানো হয় যেখানে ইমসল বসে বসে ভাবছে যে এসব আসলে হচ্ছেটা কি। তাই সে যখন আবার ফিউচারের কথা বলে যে ওবামা ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট হবে, তখন আবার একবার টাইম থেমে যায় এবং সবকিছু ফ্রিজ হয়ে যায়। তাই ইমসল ভয় পেয়ে যায় যে এগুলো সত্যিই খুব ভয়ানক। ইমসল বাড়ি চলে এসেছে এবং সিয়ঞ্জয়ের কথা ভাবছে যে সে কিভাবে রিগ্রেট ফিল করছিল সুইমিং সারা জীবনের মতো ছাড়ার জন্য, এবং বলে যে আমার কপালে হয়তো এটাই লেখা ছিল সিঙ্গার হওয়া, আর তাই হয়তো আমার সাথে এমনটা হয়েছিল। বাট প্রেজেন্টে ইমসল ডিসাইড করে নেয় যে যদি সিনজয়কে ফিউচারে সুসাইড করার হাত থেকে বাঁচাতে হয় তাহলে প্রথমে ওকে এই কম্পিটিশনে যাওয়া থেকে আটকাতে হবে, যাতে সে সিঙ্গিং লাইনে কখনোই না যায়। এবং এখানেই এই সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই যে পরের দিন সিয়ঞ্জয় প্র্যাকটিসে খুব ভালো স্কোর করছিল, যার কারণে তার কোচ তো খুব খুশি যে দেখো এইবার কম্পিটিশনে তুমি ফার্স্ট হবে, এবং শুধু এই কম্পিটিশন নয় আরো বড় বড় কম্পিটিশনে তুমি যাবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। যেটা শুনে সিয়ঞ্জয় খুব খুশি হয়। কিন্তু সিয়ঞ্জয় যখন সেখান থেকে যাচ্ছিল তখন একটা ছেলে আসে তার সামনে দাঁড়ায় এবং বলে যে তোমার সবে মাত্র শোল্ডার সার্জারি হয়েছে, তাই এবছরও এই কম্পিটিশন থেকে তোমার দূরে থাকা উচিত। তখন সিয়ঞ্জয় বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ যে আমি জিতে যাব? তখন সেই ছেলেটা রাগে তার হাতের মুঠো বন্ধ করে নেয় সিয়ঞ্জয়ের এই কথা শুনে। দেন সিয়ঞ্জয় সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইমসল আবার সিয়ঞ্জয়ের কাছে এসেছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে প্লিজ এই কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করো না, আমি আমার স্বপ্নেতে দেখেছি যে তোমার এরকম করা উচিত হবে না। কিন্তু সিয়ঞ্জয় তার একটা কথাও শোনে না, কারণ সিয়ঞ্জয়ের কাছে সুইমিংই তার জীবনের সবকিছু। তাই সে ইমসলকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তাও যখন ইমসল শোনে না তখন সিয়ঞ্জয় বয়েজ জিম ডোর ওপেন করে দেয়, যেখানে অনেক ছেলেদের দেখে ইমসল তার চোখ বন্ধ করে নেয় এবং সিয়ঞ্জয় এটা বলতে বলতে ভেতরে চলে যায় যে তুমি যদি ভেতরে আসতে চাও আসতে পারো। এদিকে সিয়ঞ্জয়ের বাবা মিস্টার কিমকে দেখানো হয় যে ইমসলের মায়ের সঙ্গে কথা বলছে
হচ্ছে। ইমসলের মা মিস্টার কিমের কাছ থেকে সিডি ফেরত চাইছিল, কিন্তু মিস্টার কিম এখনো বলে যাচ্ছে যে আমার কাছে কোনো সিডি নেই। তখন ইমসলের মা বলে, তুমি কি এই জন্য মানতে চাইছো না যে তোমাকে দেরিতে ফেরত দেওয়ার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, বা এটার জন্য তো নয় যে ডার্টি মুভির সিডি নিয়ে এখন ফেরত দিতে লজ্জা করছে? তখন মিস্টার কিম জোরে বলে ওঠে যে এরকম কিছুই না, বরং আমি তো এই মুভিটা অলরেডি অনেকবার আমার স্ত্রীর সঙ্গে সিনেমা হলে গিয়ে দেখেছি, তাই আমি লজ্জা কেন করব। তখন ইমসলের মা চুপ হয়ে যায় এবং এখানেই এই সিন কাট হয়ে যায়। তারপর আমরা দেখি টাইসন পুলিশ স্টেশনে বসে আছে, কারণ সে সেই ছেলেগুলোর সঙ্গে আবার মারপিট করেছে, যেখানে তারা একে অপরকে খুব মেরেছে, এবং আবার পুলিশ স্টেশনের মধ্যেই তারা মারপিট শুরু করে দেয়। তখন অফিসার তাদেরকে থামানোর জন্য তাদেরকে ফাইন লাগানোর ভয় দেখায় এবং তাদের পেরেন্টসদেরকেও ডাক করায়, কিন্তু যখন সেখানে একটা সিনিয়র অফিসার আসে যে আসলে টাইসনের বাবা ছিল, তখন টাইসন বলে যে যখন আমার বাবা চলে এসেছে তখন আমি এখান থেকে চলে যাচ্ছি, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। তার বাবা তাকে অনেক ডাকে কিন্তু সে থামে না, তাই তার বাবার খুব রাগ হচ্ছিল। জুনিয়র অফিসার বলে যে এটা কি সত্যিই আপনার ছেলে? তখন সিনিয়র অফিসার বলে হ্যাঁ, আমারই ছেলে। এদিকে সিয়ঞ্জয় যখন বাড়ি যাচ্ছিল তার বাবার সঙ্গে কথা বলতে বলতে, তখন সে একজন গ্র্যানিকে দেখতে পায় যে একজন সামান ছিল। আসলে এই গ্র্যানি অন্য কেউ নয়, এ আসলে ইমসল, যে গ্র্যানির ছদ্মবেশ ধারণ করেছে। প্রথমে তো ইমসল তার কাছ থেকে টাকা নেয়, তারপর জোর জবরদস্তি তার ফিউচার বলতে থাকে যে তুমি অক্টোবরে জন্মেছো এবং তুমি সুইমিং খুব পছন্দ করো, বাট এর জন্য তুমি ফিজিক্যালি ঠিক নও, তোমার শোল্ডারে খুব ব্যথা আছে। যেটা শুনে সিয়ঞ্জয় থেমে যায় এবং নিজের কাঁধ ছুঁয়ে দেখতে থাকে। ইমসল আবারও বলে যে তুমি যদি ঠিক হতে চাও তাহলে পুরো 3 দিন জল থেকে দূরে থাকতে হবে, কারণ তোমার উপরে আনম্যারিড আত্মাদের ছায়া আছে। তাদের পাওয়ার তখনই বেড়ে যায় যখন তুমি সুইমিং করো, তাই ওই আত্মাদের তাড়ানোর জন্য পুরো 3 দিন জল থেকে দূরে থাকতে হবে, নয়তো তোমার মৃত্যুও হতে পারে। সঞ্জয় বলে এসব কি ফালতু কথা, দেখুন গ্র্যানি, এই সময় আমি খুব ব্যস্ত, তাই জল থেকে দূরে থাকা আমার পক্ষে একদমই সম্ভব নয়, আর কালকে তো আমার কম্পিটিশন আছে। তারপর যখন সঞ্জয় সেখান থেকে চলে যায় তখন ইমসল সিয়ঞ্জয়কে বিশ্বাস করানোর জন্য সেই সব কথা বলে যেগুলো সে একজন ফ্যান হিসাবে জানতো, যে তোমার কলারের নিচে একটা তিল আছে তাই না, এবং বডিতে ক্ষতের দাগ, যেটা শুনে সে থেমে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি এসব জানলে কিভাবে। তখন ইমসল বলে যে আমাকে সেই আত্মাটাই বলেছে যেটা এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তখন সিয়ঞ্জয় তো সত্যি সত্যি খুব ভয় পেয়ে যায় এবং সে বিশ্বাস করে নেয় যে গ্র্যানি যেসব বলছে সব সত্যি কথা বলছে, তাই আমি জলের মধ্যে যাবই না। তারপর ইমসল সেই নোটটা হাতে নিয়ে রাস্তা থেকে যাচ্ছিল, এটা ভাবতে ভাবতে যে কি জানি সিয়ঞ্জয় আমার কথা বিশ্বাস করলো কি করলো না। তারপর তার নোটটা হাওয়াতে উড়ে যায় এবং কারোর পায়ের সামনে এসে পড়ে যায়, যেটা আর কেউ নয়, টাইসন ছিল। টাইসন ইমসলকে এই কাপড়ে দেখে বলে যে তুমি সামান সেজে লোককে বোকা বানিয়ে টাকা নাও। তখন ইমসল বলে যে আমাকে আমার নোটটা ফেরত দাও। তখন সে বলে যে না, আমি দেব না, কারণ আমিও আমার ফিউচার জানতে চাই, তাই প্লিজ তুমি কি আমার লাভ লাইফের ব্যাপারে কিছু বলতে পারবে? তখন ইমসল রাগ দেখাতে থাকে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তখন টাইসন বলে যে আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে লাইক করো, যেটা শুনে ইমসল তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার লেটারটা রিড করে নিয়েছিলে? তখন টাইসন বলে হ্যাঁ, এবং সে সেই লাইনগুলো বলতে থাকে যেগুলো লেটারে লেখা ছিল, যে তুমি বিশ্বাস করো যে আকাশ থেকে সব তারা উধাও হয়ে আমার চোখে নেমে এসেছে, তাই তোমার কাছে আমি তারার মতো উজ্জ্বল। তখন ইমসল তার কান চেপে বলে থাক থাক, আমি আর শুনতে চাই না, এই ক্রিঞ্জ লাইনগুলো আমি আর শুনতে চাই না। তারপর যখন ইমসল লক্ষ্য করে যে টাইসনের আঘাত লেগেছে তখন হিয়ঞ্জয়ের কথা মনে পড়ে, যে তোর ক্লাসের কিছু ছেলেদের সঙ্গে মারপিট হয়ে গেছিল যার জন্য স্কুল থেকে তাকে বার করে দিয়েছিল, তাই প্রেজেন্টে টাইসনকে সে সেখানেই বসতে বলে এবং ওষুধ কিনতে সামনের দোকানে চলে যায়, এবং এই সিনের সঙ্গে এই পার্ট শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ইমসল টাইসনকে বলছে যে আমার নোটটা ফেরত দিয়ে দাও, কারণ ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, বাট টাইসন সেটা তাকে ফেরত দিচ্ছিল না, বরং ইমসলের লাভ লেটারের লাইন বলে হাসছিল। তারপর ইমসল লক্ষ্য করে যে টাইসনের হাতে মুখে আঘাত লেগেছে। তখন তার হিয়ঞ্জোর কথা মনে পড়ে যে তোর ক্লাসের অনেক ছেলেদের সাথে মারপিট হয়ে গেছিল, যার জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল, তাই প্রেজেন্টে সে টাইসনকে ওখানেই বসতে বলে সামনের দোকানে ওষুধ কিনতে চলে যায় এবং ওষুধ কিনে এনে টাইসনের আঘাতে লাগিয়ে দিতে দিতে বলে যে তোমার মারপিট ছেড়ে দেওয়া উচিত,
নয়তো তোমাকে স্কুল থেকে বার করে দিতে পারে এবং পরে তুমি এর জন্য রিগ্রেট ফিল করবে এবং তোমার পেরেন্টসের কথাও শোনা উচিত, যারা তোমাকে নিয়ে কত চিন্তা করে। হয়তো প্রথমে তো টাইসন মনোযোগ দিয়ে ইমসলকে দেখছিল, তারপর সে বলে যে কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। তখন ইমসল বলে না, এমন হতেই পারে না, কারণ প্রথমে আমিও এমনই ভাবতাম যে কেউ আমাকে নিয়ে ভাবে না, কিন্তু আসলে এই পৃথিবীতে শুধু পেরেন্টসই তার বাচ্চাদের জন্য ভাবে, শুধু তারা সামনে থেকে দেখায় না। তখন টাইসন ইমসলের কথাই ইমপ্রেস হয়ে গেছিল, কিন্তু তাও সে ইমসলের টাকা ফেরত দিচ্ছিল না এবং আবার খুব জোরে হাওয়া বয়ে এবং নোটটা উড়ে গিয়ে জলে পড়ে যায়। তখন ইমসল রেগে যায় এবং বলে যে তুমি এটা কি করলে? তুমি জানো এটা কত মূল্যবান আমার কাছে, কারণ এই টাকাটাতে আমার স্টারের ছোঁয়া আছে, সে নিজে হাতে আমাকে দিয়েছে। তখন টাইসনেরও খারাপ লাগছিল এবং সে বলে যে সরি, আমি তোমাকে আর একটা নোট দিয়ে দিচ্ছি। কিন্তু ইমসল তার একটাও কথা শোনে না এবং সেখান থেকে চলে যেতে থাকে এবং ইমসলের পেছন পেছন টাইসনও আসছিল, এটা বলতে বলতে যে তোমাকে দ্বিগুণ পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু ইমসল তো একদমই মানতে চায় না। তারপর তারা দুজন যখন ইমসলের ঘরের সামনে এসে ঝগড়া করছিল, তখন সেখানে সিয়নজয়ও চলে আসে এবং ইমসলকে এই পোশাকে সিয়নজয় দেখে নিয়েছিল। মানে সিয়নজয় সব বুঝে গেছে যে আসল জ্ঞানীটা কে ছিল। তখন সে ছুটে টাইসনের পেছনে লুকিয়ে পড়ে এবং তার টুপিটাও মাথায় পরে নেয় যাতে সিয়নজয় তাকে দেখতে না পায়। তারপর সে আবার জ্ঞানীর আওয়াজ করে বলে যে আরে বাচ্চা, তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল। তখন টাইসন তো জোরে জোরে হাসতে থাকে যে সত্যিই কি তুমি জ্ঞানী? তখন সে সিয়নজয়কে বলে যে তুমি সিয়নজয় তাই না? তুমি আমাদের স্কুলের একজন সুইমার, তো তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি জানি। তখন সিয়নজয় তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? যখন টাইসন তার পরিচয় দেয় তখন সিয়নজয়ের মনে পড়ে যায় যে তার বন্ধু এর কথাই বলেছিল, যার মানে এই হচ্ছে ইমসলের ফার্স্ট ক্লাস। তারপর ইমসল আবারও সিয়নজয়কে জল থেকে দূরে থাকতে বলে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সিয়নজয় তখন বলে যে ড্রামা বন্ধ করো, যেটা শুনে ইমসল সেখানেই থেমে যায় এবং টাইসন হাসতে হাসতে বলে যে আই থিঙ্ক গ্র্যানি তুমি এক্সপোজ হয়ে গেছো। সিয়নজয় তখন রাগেতে বলে যে তুমি কি মজা পাচ্ছ আমার সঙ্গে মজা করে? কিন্তু ইমসল বলে না না, সত্যি এমনটা নয়, আমি তো শুধু তোমাকে বাঁচাতে চাইছি। কিন্তু এবার সিয়নজয় আর তার একটা কথাও শোনে না এবং রাগেতে সে তার ঘরের ভেতরে ঢুকে যায় এবং ইমসলের অনেক বলাতেও সে থামে না। ইমসল তো খুব স্যাড হয়ে যায়, কিন্তু তারপর যখনই সে লক্ষ্য করে যে সিয়নজয়ের বাড়ি ঠিক তার বাড়ির সামনে, তখন সে অবাক হয়ে যায়। ইমসল নিজে নিজেই বলতে থাকে যে সত্যিই কি সিয়নজয় আমার বাড়ির সামনে থাকতো? তাহলে আমি এতদিন জানতাম না কেন? তাই সে ছুটে তার বাড়িতে চলে যায়। টাইসনকে বাই না করেই সে চলে যায়। ভেতরে এসে সে তার মাকে জিজ্ঞাসা করে যে সামনের ঘরটায় যে আঙ্কেলটা থাকতো সে কোথা চলে গেছে। তখন তার মা তাকে বলে যে সে কবে এখান থেকে চলে গেছে এবং এখন একটা অন্য ফ্যামিলি এখানে থাকতে চলে এসেছে। তুই কি এই ব্যাপারে কিছু জানিস না? তখন ইমসল তো শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে এটা ভাবতে থাকে যে আমি আমার স্টারের ঠিক সামনের ঘরেতে থাকতাম, কিন্তু আমি এটা জানতে পারিনি কেন। ওই আমরা দেখি যে ইমসল তার রুমের মধ্যে বসে আছে এবং জানালা থেকে দেখে যে সিয়নজয় তার সুইমিং প্র্যাকটিসের জন্য যাচ্ছে। তখন সিয়নজয় প্র্যাকটিস হলে চলে আসে এবং সে প্র্যাকটিস করতে শুরু করে। তারপর সে একটু বসে এবং ইমসলের কথা মনে করতে থাকে যে ইমসল বলেছিল সুইমিং প্র্যাকটিস না করতে, কিন্তু তারপর তার বাবার কথা মনে পড়ে যে তার ছেলের কম্পিটিশনের জন্য কতটা এক্সাইটেড। তারপর সে যখন শাওয়ার নিতে আসে তখন ইমসলের কথা মনে করে সত্যিই সে ভয় পেতে থাকে যে সত্যি সত্যি আমার ওপর কোনো আত্মার ছায়া নেই তো, কারণ আজ পর্যন্ত আমি কাউকে আমার তিলের ব্যাপারে বলিনি। তাই সে ভয় দূর করার জন্য গান গাইতে থাকে। তারপর আমরা সেই ছেলেটাকে দেখি যে সকালে সিয়নজয়কে খারাপ খারাপ কথা বলছিল এবং সে তার বন্ধুর সঙ্গে এখন লুকিয়ে লুকিয়ে আসছে এবং তারপর সে তার বন্ধুকে বলে যে আমি সিয়নজয়ের লাকি প্যান্টটা চুরি করে নেব, যেটা সিয়নজয়ের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা পরে সিয়নজয় তার সব কম্পিটিশনে যেতে। কিন্তু তারা চুরি করতে যাবেই ঠিক তখনই ইমসল সেখানে চলে আসে এবং তাদেরকে আটকাতে থাকে। ইমসলকে দেখে তো তারা দুজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেই ছেলেটা প্যান্টটা ছাড়তেই চায় না, যার কারণে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে। কিন্তু ফাইনালি ইমসল সেটা তার কাছ থেকে নিয়ে নেয়। যেহেতু এই চক্করে অনেক চেঁচামেচি হয়ে গেছিল তাই
সেয়ঞ্জয় বাইরে বেরিয়ে আসছিল। তখন সেই ছেলে দুটো তো পালিয়ে যায়, কিন্তু ইমসল ভয় পেয়ে যায় যে এবার আমি কি করব, কি আমি এবার কোথায় যাব, কোথায় লুকাবো। তখন সে তার সামনে থাকা একটা বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। সেয়ঞ্জয় তো সেখানে এসে সবকিছু ভালো করে দেখছিল যে এখানে কিসের শব্দ হচ্ছিল। তারপর সে যখন কিছু দেখতে পায় না এবং সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই সেই বাক্সটা নড়ে ওঠে। সেয়ঞ্জয় তো প্রথমে খুব ভয় পেয়ে যায় এবং সে যখন বাক্সটা চেক করতে যায় তখন সে মেয়েদের লম্বা চুল দেখে ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে এবং যার কারণে বাক্স উল্টে ইমসল পড়ে যায় এবং সে সেখান থেকে ফুল স্পিডে ছুটে পালায়। সেয়ঞ্জয় তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, কিন্তু ইমসল যখন থামে না এবং ছুটেই যাচ্ছিল তখন সেয়ঞ্জয় তাকে ধরে ডাইরেক্ট সুইমিং পুলে পড়ে যায়, যার জন্য সে জেনে যায় যে এই মেয়েটা আসলে অন্য কেউ নয়, ইমসল ছিল এবং তার হাতে সেয়ঞ্জয়ের সুইমিং প্যান্টটাও ছিল। তখন সে জিজ্ঞাসা করে তুমি এটা নিতে এসেছো যাতে আমি কালকে কম্পিটিশনে যেতে না পারি। ইমসলও তাকে আবার কম্পিটিশনে যেতে মানা করে। তখন সেয়ঞ্জয় খুব রেগে যায় কি তুমি আমাকে আসলে কেন আটকাচ্ছ, তুমি কি বুঝতে পারছো না সুইমিং আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন ইমসল বলে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই, কারণ আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি, এই কম্পিটিশনের জন্য নিজেকে তুমি ইনজিওর্ড করে নেবে। তখন সেয়ঞ্জয় বলে যে তুমি হও কে আমার ব্যাপারে চিন্তা করার, আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমার এই সব আচরণে, যেটা একদমই নর্মাল নয়, তাই আমার থেকে দূরে থাকো। তখন ইমসল বলে আমি তো শুধু তোমার প্রাণ বাঁচাতে চাইছি, কারণ তুমি খুব তাড়াতাড়ি মরে যাবে যদি তোমার পাস্ট চেঞ্জ না হয়। কিন্তু ইমসলের এই কথা সেয়ঞ্জয় শুনতে পায় না, কারণ আবার সবকিছু ফ্রিজ হয়ে গেছিল। যার পর সেয়ঞ্জয় ইমসলকে আরো অনেক কথা বলে দেয় এবং রাগেতে সেখান থেকে চলে যায় এবং ইমসল জলের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং কাঁদতে থাকে তার ক্রাশ সেয়ঞ্জয়ের কাছ থেকে এসব কথা শোনার পর। এদিকে আমরা মিস্টার কিমকে দেখি যে সেয়ঞ্জয়ের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু সেয়ঞ্জয় রুমের মধ্যে নেই। তখন এই খাটের নিচে সেই সিডিটা দেখতে পায় যেটা ইমসলের মা তার কাছ থেকে চাইছিল, যেটা দেখে মিস্টার কিম অবাক হয়ে যায় যে এটা সেয়ঞ্জয়ের রুমে কি করছে। এদিকে সেয়ঞ্জয় বাড়ি আসছিল, তখন তার বন্ধু তাকে ফোন করে বলে যে তোর শত্রু এসেছিল আজ তোর সুইমিং প্যান্ট চুরি করতে, তুই কি পেয়েছিস। যেটা শুনে সেয়ঞ্জয় তো সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। সে মনে করে যে ইমসল যেগুলো বলছিল একদম সত্যি কথা বলছিল, যার মানে ইমসল তো শুধু আমার হেল্প করতে চাইছিল, কিন্তু আমি তাকে কত কিছু শুনিয়ে দিলাম। তাই সেয়ঞ্জয় তখনই ইমসলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইমসল রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল এবং অনেক স্যাড ছিল সেয়ঞ্জয়ের কথাগুলো মনে করে, কিন্তু যখনই সে রোডের সামনে আসে সে রোড ক্রস করতে পারে না। অ্যাকচুয়ালি ইমসলের পা যখন প্যারালাইজড হয়ে গেছিল তখন সেটা অ্যাক্সিডেন্টের জন্যই হয়েছিল এবং তখন থেকে ইমসল রোড ক্রস করতে ভয় পায়, কিন্তু তাও সে যেমন তেমন করে সামনের দিকে এগিয়ে যায়। বাট রাস্তার মাঝখানে এসে সে ফ্রিজ হয়ে যায় গাড়িগুলোকে এত স্পিডে আসতে দেখে, এবং সে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতেই যাবে তখন ফাইনালি সেখানে সেয়ঞ্জয় ছুটে চলে আসে এবং ইমসলকে ধরে তার কাছে টেনে নিয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি সামনে থেকে সরছিলে না কেন, তোমার কি সেন্স নেই নাকি। ইমসল যে খুব ভয়ের মধ্যে ছিল তখন সেয়ঞ্জয়কে দেখে তার ওপরেই অজ্ঞান হয়ে যায়। তখন সেয়ঞ্জয়ের ইমসলের জন্য খুব খারাপ লাগছিল। তারপর আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন সেয়ঞ্জয় প্রথম এখানে এসেছিল শিফট হয়ে, তখন ডেলিভারি ম্যান ভুল করে ইমসলদের পার্সেল তাদের গেটের সামনে রেখে দিয়েছিল, তাই সে তখন সেটা ইমসলের বাড়ির সামনে রাখতে আসছিল। তখন ইমসল তাকে ডেলিভারি বয় বলে ডাকতে ডাকতে ছুটে আসছিল। তখন সেয়ঞ্জয় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যার মানে সেয়ঞ্জয়কে ইমসল প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ইমসল পার্সেল নিয়ে নেয় এবং তাকে তার আমব্রেলা দিয়ে দেয়, এটা বলে যে আপনি এটা রেখে দিন, কারণ এখনো অনেক জিনিস আছে যেগুলো আমি অর্ডার করে রেখেছি আর তাই আপনাকে এখানে বারবার আসতে হবে। তারপর সে অ্যাজ এ থ্যাঙ্কস হোয়াইট ক্যান্ডিজও সেয়ঞ্জয়কে দিয়ে দেয়। সেয়ঞ্জয় সেগুলো রেখে দেয় এবং ইমসল সেখান থেকে চলে যায়। এদের দ্বিতীয় দেখা আবার তখন হয় যখন সেয়ঞ্জয় ইমসলকে দেখার জন্য তাদের শপেতে আসে, কিন্তু ইমসল বসে বসেই ঘুমাচ্ছিল। তারপর যখন সে পড়ে যাবে ঠিক তখনই সেয়ঞ্জয় তার হাত আগে বাড়িয়ে দেয় এবং ইমসল সেয়ঞ্জয়ের হাতে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে এবং সেয়ঞ্জয় শুধু তাকে দেখতেই থাকে, কিন্তু এসব চক্করে তার হাতে খুব ব্যথা করতে থাকে। অসহ্যকর ব্যথা করছিল তার হাতে, কিন্তু তাও সে ইমসলের ঘুম খারাপ করতে চায়নি। তারপর সেখানে যখন একজন কাস্টমার আসে যার জন্য ইমসল উঠে পড়ে এবং সেয়ঞ্জয়
তাড়াতাড়ি পেছনে সরে যায় এবং তাড়াহুড়োতে সিয়নজয় একটা ডার্টি মুভির সিডি তুলে নেয় এবং সেটা রেন্টে নিয়ে নেয় তার বাবার নামে। তারপর যখন সে সিডিটাকে লক্ষ্য করে তখন সে ভাবতে থাকে যে এটা আমি কি তুলে নিলাম, কিন্তু যেহেতু তার কিছু আর করার নেই তাই সে সেখান থেকে সেটাকে নিয়েই চলে যায়। তারপরে আমরা সেই দিনটা দেখি যেদিন ইমসল ডাইরেক্ট সিয়নজয়কে এসে জড়িয়ে ধরেছিল। তখন সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কোনো স্বপ্ন তো নয়, যে আমার ক্রাশ আমাকে এসে জড়িয়ে ধরেছে এবং সে কনফেস করছে তার ফিলিংস। সেটা হয়তো একটা স্বপ্ন, এবং যেটা দেখে সে খুব খুশি হয় যে তার ক্রাশ নিজে থেকে তার ফিলিংস কনফেস করছে। এবং ইমসল যখন সিয়নজয়কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখন সিয়নজয় খুব খুশি হয়েছিল, কিন্তু সিয়নজয় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই যাবে তখনই তার বাবা চলে আসে এবং ভুল করে রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যায়। তাই সে তার বাবার উপর খুব রেগে যায় যে তুমি কি দরজা নক করে আসতে পারো না। তারপর সেদিন সিয়নজয় ইচ্ছে করে ইমসলের স্কুল টাইমেই যাচ্ছিল যাতে সে ইমসলের সঙ্গে যেতে পারে। তাই সে প্রথমে ইমসলের জন্য বাইরে অপেক্ষা করে, তারপর যখন ইমসল ঘর থেকে বেরোয় তখন সে তার পেছনে পেছনে যেতে থাকে। ইমসলের ব্যাগের চেন খোলা ছিল তাই সে সেটা বন্ধ করে দেয় চুপি চুপি, যার মানে সিয়নজয়ের ক্রাশ ইমসলের উপর ইমসলের লাইক করার আগে থেকেই ছিল। বাট এই কথাটা ইমসল কোনোদিনই জানতে পারেনি। তারপর স্টোরি প্রেজেন্টে আসে, সিয়নজয় ইমসলকে জড়িয়ে ধরে আছে কারণ ইমসল একদম ঠিক অবস্থাতে নেই, কিন্তু ইমসলের জ্ঞান ফিরে এসেছে। তারপর আমাদের সেই টাইমে সিনটাও দেখানো হয় যেখানে সিয়নজয় সুইসাইড করেছিল, যেখানে আমরা দেখি সিয়নজয়ের টেবিলের ওপরে সেই হোয়াইট ক্যান্ডেলস গুলোই রাখা আছে যেগুলো ইমসল সিয়নজয়কে দিয়েছিল, এবং তখন সেখানে একটা ফটো নিজে থেকেই চলে আসে যেটা সিয়নজয় আর ইমসলের ছিল, যার মানে পাস্টের ঘটনা ফিউচারে বদল নিয়ে আসছে। এবং এখানেই এই পার্ট শেষ হয়ে যায়। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে এই আমার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।